আচ্ছা দেখো, তোমাদের আগের দিন প্র্যাকটিক্যাল এক্সাম হয়েছিল। সেই প্র্যাকটিক্যাল এক্সামে তোমাদের ওই ম্যাপ এনলার্জমেন্ট আর রিডাকশনের ব্যাপারটা নিয়ে একটু সমস্যা হয়েছিল। তো আমি সেটা আরেকবার বলে দিচ্ছি, তারপর আমরা যেটা পড়েছিলাম সেই টপিকে যাব, ঠিক আছে? তো যে নিয়মটা বলে দিচ্ছি সেই নিয়মটাই কিন্তু তোমরা কিন্তু ফলো করবে, নাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। যে বইয়েই যত রকম ভাবে আলোচনা করা থাকুক বা বলা থাকুক, সেক্ষেত্রে তোমরা যেটা করবে, যেটা আমি নিয়মটা বলে দিচ্ছি সেই নিয়মটাই কিন্তু তোমরা ফলো করবে। এই ক্লাস আগেও হয়েছে, আমি আরো একবার বলে দিচ্ছি যে ম্যাপ এনলার্জের ক্ষেত্রে কি হবে, অ্যান্ড ম্যাপ যদি রিডাকশন করতে বলে বা রিডিউসড করতে বলে তখন কি হবে। এখন একটা জিনিস তোমাদের এখানে বুঝতে হবে, যে যদি এনলার্জ করতে বলে, এনলার্জ যেখানে যদি করতে বলছে তখন আমরা সেখানে কি করছি বলতো? এনলার্জ করতে বললে আমরা ম্যাপটাকে, ম্যাপের যে এলিমেন্টস গুলো আছে বা উপাদান গুলো আছে, ভূপ্রকৃতি বা বিভিন্ন কালচারাল এসপেক্টস গুলো যেগুলো থাকবে, সেগুলো কি হচ্ছে, সেগুলোকে আমরা দেখাচ্ছি তোমার বড় করে দেখাচ্ছি। ঠিক আছে, এনলার্জ করে দেখাচ্ছি। এনলার্জ করছি তো এখানে মানে হচ্ছে কি জুম করছি। ঠিক আছে, জুম করছি তার মানে কি, জুম করছি তার মানে কি স্কেলটা আবার নিউমেরিক্যালি ভ্যালুটা হচ্ছে কি কমে যাচ্ছে। যেমন নিউমেরিক্যালি ভ্যালু কমে যাওয়া মানে কি, যেমন ধরো যদি 50,000 থাকে সেটা 5,000 হয়ে যাচ্ছে, যদি 40,000 থাকে সেটা এনলার্জে যখন 4,000 হয়ে যাচ্ছে। এই যে তোমার ভ্যালুর যে মানটা নিউমেরিক্যালি কমে যাচ্ছে, কিন্তু এটা নিউমেরিক্যালি বেশি। আবার যদি তুমি দেখতে যাও, এই মানটি কিন্তু বেশি এর থেকে। 1 সেন্টিমিটারে দেখাচ্ছিলাম 40,000, সে জায়গায় আমি 1 সেন্টিমিটারে দেখাচ্ছি 4,000। তাহলে তাহলে যেটা করবে, যে যদি এনলার্জমেন্ট বলে, আমি বারবার বলছি, যেরকম যত জায়গাতেই পড়ে থাকো এই নিয়মটা, এই রুলসটা ফলো করবে, যাই অ্যান্সার আসুক তোমরা কিন্তু করে দেবে। বেশি বই ঘাটাঘাটি করতে গেলে কিন্তু সব গুলিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো, ম্যাপ যদি এনলার্জ বলে কি করবে, ম্যাপ যদি এনলার্জ বলে তাহলে ফর্মুলাটা আমরা কি বলেছিলাম? আমি দুটো ফর্মুলা দিয়ে এখানে করে দিচ্ছি, দেখো প্রসেসটা বলেছি। ম্যাপ যদি এনলার্জ বলে তাহলে ডিই লিখবে, এটা আমি আশিস সরকার থেকে করছি, ইজিক্যাল টু করবে ডি বাই রুট ওভার অফ এন। কত টাইম বলেছে, ডি মানে হচ্ছে কি আরএফ বা ডিনোমিনেটর, ডিভাইডেড বাই রুট ওভার অফ এন। এখানে মনে রাখবে, যদি এনলার্জ করতে বলে, এনলার্জ করতে বললে সেগুলো একের বেশি হবে, একবার, দুবার, তিনবার, চারবার, এইভাবে এভাবে কিন্তু বেড়ে যাবে। আর যদি রিডিউস করতে বলে, রিডিউস করতে বলে তখন কি হয়, তখন এগুলো একের কম হয়। কত হয়? 0.25 হয়, 0.33 হয়। ঠিক আছে, মানে তোমাকে দিবে একের দুই এরকম, একের তিন, একের চার, একের পাঁচ, এইভাবে দেবে। তাহলে এখানে মনে রাখবে, যদি এনলার্জ করতে বলে, এনলার্জ করতে বললে কি হয়, সেগুলো গোটা গোটা এইভাবে সংখ্যাতে হয়, একবার করলাম এনলার্জ, দুবার করলাম, তিনবার করলাম, চারবার করলাম এনলার্জ। ঠিক আছে, আর যদি রিডিউস করতে বলে তখন সেগুলো এইভাবে হয়, সেগুলো একের কম হয়। কারণ একটা একটা ম্যাপকে বা একটা মানচিত্রকে আমি ছোট করতে বলি, সেটাকে এর থেকে কত ছোট করতে পারি আমরা, সেটাকে, এটা টোটালটা 1 ভাগ। ঠিক আছে, 1 ভাগের আমরা কত ছোট করবো, এর হাফ করব, না এর হচ্ছে গিয়ে তোমার 3 ভাগের 1 ভাগ করব, এইভাবে কিন্তু আমরা করে থাকি। তাহলে এনলার্জের ক্ষেত্রে আমরা কি করছি, ডিই, ই ফর এনলার্জ, ডি ফর ডিনোমিনেটর, সমান সমান কি করছি, ডি ভাজিত রুট ওভার অফ এন। এবারে দেখো, এবারে তোমাকে একটি বলেছে যে এখানে একটি আরএফ আছে 40,000, 40,000, এবং এটিকে 4 টাইম এনলার্জ করা হলো। এই যে কথাগুলো, যে কথাগুলো মনে রাখবে, এনলার্জ এবং রিডিউসড, যদি এনলার্জ কথাটি যুক্ত থাকে ওই বাক্যটির সাথে, সেই যদি থাকে তখন কিন্তু এই নিয়মটি অ্যাপ্লাই করবে। ঠিক আছে, আর যদি রিডিউস থাকে তখন রিডিউস আলাদা নিয়ম। তাহলে এখানে কি বলা আছে, যে একটি 4,000, 40,000-এর ম্যাপ আছে, এটিকে 4 টাইম, 4 টাইম, 4 টাইম কি করা হলো, 4 টাইম এনলার্জ করা হলো। তার মানে এলিমেন্টস গুলোকে আরো ভালো করে আমি দেখবো। তাহলে আমাকে ফর্মুলা কি বলা আছে, এখানে ফর্মুলা করতে হবে আমাকে এনলার্জের যে ডিনোমিনেটর দিয়ে ভাগ করতে হবে। তাহলে সিম্পলি আমি গোটা গোটা করে দেবো, গোটা গোটা করবে, কিন্তু তোমাকে কোনো জটিলতায় যাওয়ার দরকার নেই। ঠিক আছে, যত জটিল দিকে যাবে তত কিন্তু গলিয়ে যাবে। তাহলে ডি এর জায়গায় কি লিখবে, ডি এর জায়গায় লিখবে 40,000, ভাজিতে কি করবে, ভাই, বাই কি করবে, বাই রুট যেটা বলেছে 4, 4 বাই করলে, এখন এই রুটটা যদি তুলে যাও তাহলে কি হবে, 40 ভাজিত হচ্ছে গিয়ে তোমার 2 হয়ে যাবে। তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে 20,000।
20,000 অ্যান্সার হবে। তাহলে এনলার্জের ক্ষেত্রে আমি কি করছি, এনলার্জের ক্ষেত্রে যেটা করছি সেটা শুধুমাত্র ওই যে যত টাইমস বলছে সেটা দিয়ে কিন্তু আমি ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, এটা এনলার্জ বললে। ঠিক আছে, এখন যদি রিডিউসড বলে তখন কি করবে? যদি রিডিউসড বলে, এটা এনলার্জের ক্ষেত্রে মনে রাখবে, এটা এনলার্জের ক্ষেত্রে কি করলাম, এটা ফর্মুলাটা মনে রাখবে, আর কোথাও কোনোভাবে কোনো দিকে যাওয়ার দরকার নেই, যেটা বলছি সেটা কিন্তু ফলো করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বারবার বলছি, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। দুটো ফর্মুলা, একটা ডি ভাজিত রুট ওভার অফ এন, ঠিক আছে। আর যদি রিডিউসড বলা হয় এটা এনলার্জের ক্ষেত্রে, আর যদি রিডিউসড বলে তখন কি হবে, রিডিউসের ক্ষেত্রে যদি তোমরা করো, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু রুটটা পাবে না। হ্যাঁ যদি ওইভাবে দেয়, 3 টাইম দিল, 5 টাইম দিল, সেক্ষেত্রে তোমাকে ওই যে শর্টকাটটা যেটা বলেছি, যে আরেকটা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করে দেবে, ভাগ করে দিয়ে যেটা কাছাকাছি পাবে সেটাই করবে, কারণ তুমি তো ওখানে ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। ঠিক আছে, ওইটা দিয়ে সোজাসুজি ভাগ করে দেবে শর্টকাটে বললে, যেটা বলবে, যদি বলতো, যদি 3 বলতো তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করে দিতে। ঠিক আছে, আর কোনো দিকে কোনোভাবে দেখি, আমি বলছি ধরো 40,000 আছে, এই 40,000 দিয়ে আছে, এটাকে বললো যে 3 টাইম এনলার্জ করতে হবে। তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে কি করবে, এক্ষেত্রে তোমরা শর্টকাট ফলো করবে। যদি এইভাবে দেওয়া থাকে শর্টকাট ফলো করবে, তখন কি করবে, 40,000 সিম্পলি ভাই ভাগ করে দেবে 3 দিয়ে, দিয়ে যেটা বেরোবে, ধরো বেরোলো হচ্ছে কি 13.33 বা সামথিং এরকম বেরোবে, 13,000 বা এরকম 13.33 এরকম বেরোবে, 13,000 সামথিং বেরোবে, সরি 13,000-এর মতো বেরোবে। ঠিক আছে, 1333 এরকম হবে। তাহলে মনে রাখবে, এনলার্জের ক্ষেত্রে শুধুমাত্র যদি জোড় সংখ্যা থাকে তখন কিন্তু আমি এই প্রসেসে করব, যদি বিজোড় সংখ্যা থাকে শুধুমাত্র সেটা দিয়ে ভাগ করে দেবো এবং কাছাকাছি দেখবো কোনটা অ্যান্সার আছে, কাছাকাছি দেখবো কোনটা অ্যান্সার আছে। ধরো এটা যদি 15 থাকতো তখন সাথে 15টাই কিন্তু আনসার হতো। যদি অপশনে দেওয়া থাকতো যে 40,000-এর এরকম একটা আরএফ আছে, সেটাকে 3 টাইম এনলার্জ করা হলো, 3 টাইম এনলার্জ করা হলো, তখন ওরা অ্যান্সার দিয়েছে 20,000, দিয়েছে তোমার 18,000, দিয়েছে 10,000, আর একটা দিয়েছে হয়েছে 13,000। তখন তোমার কোনটা কাছাকাছি হচ্ছে, এই 13,000টা কাছাকাছি হচ্ছে, তখন কিন্তু তুমি এই 13,000টি অ্যান্সার করবে। এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখো, নাহলে কিন্তু গুলিয়ে যাবে, আর কোথাও কোনো দিকে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, এটা এনলার্জের ক্ষেত্রে। এনলার্জের ক্ষেত্রে কি করলাম, শুধুমাত্র ডিনোমিনেটরটা, যে ডিনোমিনেটর যেটা থাকবে সেটা দিয়ে কত টাইমস বলেছে, কত বার বলেছে সেটা দিয়ে আমি ভাগ করে দিলাম, এটা হলো। এইবারে হচ্ছে কি তোমার রিডিউসড এর ব্যাপারে দেখো, রিডিউসড আমি কি বললাম, না রিডিউসড যখন বলবে তখন হচ্ছে গিয়ে সেটা কিন্তু, যদি বলে 3 টাইম রিডিউস, সেটা 3 টাইম রিডিউস মানে সেটা 1/3, এইভাবে 4 টাইম রিডিউস সেটা 1/4, এগুলো মনে রাখবে, কারণ সেগুলো সবই কিন্তু একের কম হয়। একটা তো প্রধান মানচিত্র আছে, সেই মানচিত্রটাকে ছোট করা হচ্ছে, কত, 4 বার যদি ছোট করা হয় তাহলে 1/4, 5 বার যদি করা হয় 1/5, এইভাবে। এইবারে রিডিউসড এর ক্ষেত্রে কি হবে, রিডিউসড এর ক্ষেত্রে ফর্মুলাটা কি, না ডি, এখানে আর, আর ডিআর সমান কি হবে, এখানে ডিআর সমান হবে গিয়ে ডি শুধুমাত্র গুণ রুট ওভার অফ এন। ঠিক আছে, এটা রিডিউসড এর ক্ষেত্রে। এখন এই ডি এবং এনটা দেখো কি হবে হবে, এবার ধরো বলেছে যে 4,000, আমি এইটাই এক্সাম্পলটা নিচ্ছি, যে তোমাকে বললো যে 4,000 আছে, 40,000-এর একটি আরএফ এরকম দেওয়া রয়েছে, এবং এটিকে 1/4 গুণ রিডিউসড করা হলো। তার মানে 40,000-এর মানচিত্রটাকে আমি আরো ছোট করে দিলাম। মানে এই যে পেপারটা দেখছো, এই পেপারটা ছিল তোমার হচ্ছে কি 40,000, এটাকে আরো ছোট করে যা যা অবজেক্ট গুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে আরো ছোট করে ঢুকিয়ে দিলাম। সুতরাং কি হলো, স্কেলটা নিউমেরিক্যালি তোমার বড় হয়ে গেল। এইবারে কি হবে এখানে, এইবারে বলেছে 1/4 গুণ ছোট করা হলো, তাহলে আমি ফর্মুলাতে ফেলে দিই, ফর্মুলাতে ফেলে দিবে কিন্তু। এখানে কি করবে, ডিনোমিনেটর কত আছে, এখানে আছে 40,000, এখানে কি বলা আছে, এখানে কি করতে হবে, গুণ করতে হবে, কত দিয়ে গুণ করতে হবে, তাই তো, গুণ করতে হবে কত দিয়ে, গুণ করতে হবে কি তোমার 1/4 দিয়ে। তাহলে 1/4 দিয়ে তোমাকে কিন্তু গুণ করতে হবে, 1/4 দিয়ে তোমাকে গুণ করতে হবে। এইবারে দেখো কি হবে, এটা হচ্ছে কি রিডিউসড ম্যাপের ক্ষেত্রে।
তাহলে রিডিউসড ম্যাপের ক্ষেত্রে তোমাকে এই যে 4 দিয়ে যখন তুমি গুণটা করছো, ঠিক আছে, এটাকে এটাকে তোমরা কি করবে, সিম্পলি 40 যে হাজারটা থাকবে যত টাইমস বলবে সেটা দিয়ে তুমি সিম্পলি গুণ করে দেবে, সেটা সিম্পলি গুণ করে দেবে। ঠিক আছে, গুণ করে দেবে। কি হবে তাহলে, গুণ করে দিলে দেখো কত বেরোবে, এটা গুণ করে দিলে 4 4 16, তাহলে 1,60,000 হয়ে যাবে। কিচ্ছু করার দরকার নেই, আমি তো বারবার বলছি কিচ্ছু করার দরকার নেই, যেটা বলবে সেই মানটা দিয়ে সিম্পলি গুণ করে দেবে। ঠিক আছে, সিম্পলি সেটা দিয়ে তুমি কিন্তু গুণ করে দেবে, তাহলে কিন্তু পেয়ে যাবে। কাছাকাছি যে অ্যান্সারটা থাকবে সেই অ্যান্সারটাই তোমরা কিন্তু নিয়ে নেবে। নাহলে কিন্তু তুমি যদি ক্যালকুলেশন করে করতে যাও, ক্যালকুলেশন করে, ঠিক আছে, কারণ এগুলো অনেক সময় অড সংখ্যায় দিয়ে দেয়, ঠিক আছে, তখন কিন্তু হবে না। রিডাকশন, এই জিনিসটা বোঝো, রিডাকশন করা মানে হচ্ছে গিয়ে, এই জিনিস দুটো বুঝে গেলে, রিডাকশন করা মানে হচ্ছে গিয়ে তুমি এত বড় পেপারে পুরো পৃথিবীর মানচিত্রটা দেখাচ্ছিলে, সেইটা এইটুকু কাগজে দেখাবে। তার মানে কি, তার মানে নিউমেরিক্যালি এই নাম্বারটা বেড়ে যাবে। এখানে আমি 1 সেন্টিমিটারে, আমি হয়তো এখানে 1 সেন্টিমিটারে দেখাচ্ছিলাম, 1 সেন্টিমিটারে দেখাচ্ছিলাম হয়তো 4,000 কিমি, ঠিক আছে, 4,000 কিমি দেখাচ্ছিলাম। আমি ছোট করলে কি হবে, সেটাই হয়ে যাবে 1 সেন্টিমিটার, আমি দেখাচ্ছি কত, আমি দেখাচ্ছি সেটা 40,000 কিমি। সিম্পল দুটো জিনিস, একটা গুণ একটা ভাগ। ঠিক আছে, ভাগটা কখন হবে, যখন এনলার্জ করতে বলবে তখন সেটা ভাগ করে দেবে, ঠিক আছে, আবার যখন রিডিউস করতে বলবে তখন সেটা গুণ করে দেবে, ব্যাস, তাহলেই তো হয়ে গেল। এরপরে কিন্তু আর যাওয়ার দরকার নেই যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, এগুলো আরো ক্যালকুলেশনের ব্যাপার, অনেক ক্যালকুলেশনের ব্যাপার। তোমাদের শুধুমাত্র এটুকু জানলেই হবে যে একটা গুণ করতে হবে, একটা ভাগ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, এই কনসেপ্টটা তুই মাথায় ঢুকিয়ে নাও, যে আমাকে পরীক্ষার হলে কি করতে হবে। পরীক্ষার হলে যদি এনলার্জ বলে, তাহলে এনলার্জ বললে এই মানটি কমে যায়, কমলে কি হবে সেটি দিয়ে ভাগ করে দেবে। শর্টকাটে বলছি আমি, একদম স্ট্রেট কাট শর্টকাটে, ভুল হবে না কিন্তু, ভাগ করে দেবে। আর যদি রিডিউস বলে তখন কিন্তু গুণ করে দেবে, রিডিউস বললে গুণ করে দেবে, ঠিক আছে। এবার এনলার্জমেন্ট, রিডিউসমেন্ট, এটি কি, হ্যাঁ, ভগ্নাংশ, ভগ্নাংশ দিলে কি ওই 1/3 দেবে, 1/3 দেখ না, 1/3 দেবে, 1/4 দেবে, 1/5 দেবে, তোমার কাজ এই ওয়ানটা নিয়ে নয়। যদি বলে যে 50,000-এর একটি আরএফ যুক্ত ম্যাপ আছে, ভগ্নাংশে দিচ্ছে, ভগ্নাংশে দিচ্ছে, ধর 1/3 এটিকে রিডিউসড করা হলো, তাই তো, 1/3 একে রিডিউসড করা হলো, তখন কি করবে, তুমি এই একটা ভুলে যাও যে একটা নেই, একটার সাথে তোমাকে যেতে হবে না। রিডিউস করতে বলেছে, তোমাকে কি করতে হবে, পরীক্ষার হলে কি করবে, 50,000 গুণিত 3 করে দেবে, 1.5 লাখ অ্যান্সার চলে আসবে, দেখবে ওখানেও 1,48,000 এরকম সামথিং থাকবে, ঠিক আছে। এক্সাক্ট না হলেও এইভাবেই হবে, এটা লব, এটা হয়, বারবার বলছি লব হয়। যখন এনলার্জমেন্ট হয় তখন কিন্তু এই লব থাকে না, শুধুমাত্র একটা ভগ্নাংশ দেওয়া থাকে, ভগ্নাংশ নয়, সম্পূর্ণ পূর্ণ বাক্যে থাকে। কিন্তু যখন রিডাকশন করতে বলা হয় তখনই সেটা ভগ্নাংশে হয়ে যায়, রিডাকশন করতে বললেই তখন সেটা ভগ্নাংশে হয়ে যায়। আমি আরো একবার বলছি, যদি এনলার্জ করতে বলে, এনলার্জ করতে বলে আরএফ কে, তাহলে কি করবে, শুধু ভাগ করে দেবে, যেটা দিয়ে বলেছে সেটা দিয়ে ভাগ করে দেবে, অত ক্যালকুলেশনে যাওয়ার দরকার নেই, সেটা দিয়ে ভাগ করে দেবে। আর রিডাকশন বললে বা রিডিউসড যদি বলে, তখন সেক্ষেত্রে তুমি কি করবে, তখন সেক্ষেত্রে তোমরা গুণ করে দেবে। ব্যাপারটা বুঝতে হচ্ছে তো কি হয়েছে। দেখো, আরেকটা এক্সাম্পল না দিলে বুঝতে পারো না তোমার ব্যাপারটা। এই যে ভাগের ব্যাপারটা, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি এখানে, আমি করেই দেখাচ্ছি, ঠিক আছে। ধরো এখানে তোমার বলা আছে যে একটি 40,000-এরই, ধরো আমি এটা করলাম, যে একটা 1:4,000, এটা আশিস সরকারের বইয়ে দেখো দেওয়া আছে, 4,000-এর একটা আরএফ আছে। এই আরএফটাকে কত, এই আরএফটাকে বলা হচ্ছে যে দুবার হচ্ছে কি তুমি এনলার্জ করো, 2 টাইমস এনলার্জ করো, 2 টাইমস এনলার্জ তোমাকে করতে বলেছে। তাহলে 2 টাইমস আমাকে এনলার্জ, এটা এনলার্জ, এনলার্জ, এনলার্জ করতে বললে কি হবে আমরা জানি না, সিম্পলি আমরা জানি এনলার্জ করতে বললে আমরা ভাগ হয়ে যায়। এবারে এটার এক্সাক্ট অ্যান্সার ধরো 28 28 হবে, যদি এক্সাক্ট করো, আমি অ্যান্সারটা আগেই বলে দিলাম।
এখন ব্যাপার হচ্ছে শর্টকাট দুটো মেথডই দেখাচ্ছি। যদি আমার বলেছে এনলার্জ, এনলার্জ মানে সবসময় মনে রাখবে যে এই আরএফটা কমে যাবে। এখন আমি যদি শর্টকাট মেথডে করি তাহলে কি হবে, 4000 বাই 2000 কত হবে, এই সরি 2, তাহলে এখানে আমার অ্যান্সার হবে 2000। ঠিক আছে, 2000, তাহলে তোমার কত এখানে অ্যান্সার দেওয়া থাকবে এরকম 2800। ঠিক আছে, এর এর কাছাকাছি থাকবে না কেউ। মানে ধরো তোমাকে এখানে বলেছে যে এইটারে আমি এমসিকিউটা দিচ্ছি যে 1:4000 এরকম একটি ম্যাপ আছে, যা যাকে 2 টাইমস এনলার্জ করা হলো, তাহলে মেন আরএফ কত হবে, তোমাকে অপশনে দেওয়া আছে, এ তে দেওয়া আছে 1:5000, ঠিক আছে, দেওয়া আছে বি তে দেওয়া আছে 1:, ও তোমার 2800 এরকম, সি তে দেওয়া আছে 1:10,000, ডি তে দেওয়া আছে 1:15,000। এইবারে বলো, তুমি যখন শর্টকাট মেথড ওখানে করবে ট্রিক্স, এবারে তুমি কি করলে, এটাকে যদি 4000 বাই 2 করো তোমার কত আসছে 2000। তোমার ওখানে নর্মাল যে বেসিক বুদ্ধি, সাধারণ বুদ্ধি কি বলবে যে 2000 আসছে, তাহলে এখানে কোনটা হবে, এখানে তো 5000 হবে না, 2000 কোনটা, তুমি তখন এটাই খুঁজে বের করবে, কারণ এই যে আনসারটা সেটা ক্যালকুলেশনে দেওয়া আছে। এইবারে ধরো এটা শর্টকাট মেথডে বলছি, এইবারে ধরো যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনে আমরা এনলার্জের ক্ষেত্রে কি বলি, এনলার্জের ক্ষেত্রে কি করি না, আমরা এনলার্জের ক্ষেত্রে সিম্পলি ভাগ করি, তাহলে আমরা ভাগ করার ক্ষেত্রে কি করি, ভাগ করার ক্ষেত্রে ডি বাই বাই হচ্ছে গিয়ে রুট ওভার অফ এন। ঠিক আছে, তো রুট ওভার অফ এন করি, ব্যাপারটা বুঝতে পারছো কি, রুট ওভার অফ এন করি, তাহলে যদি তাহলে কি করছে তো আমরা এখানে, তাহলে ডি মানে কত আছে 4000 আছে, ডি আছে সরি 4000, ভাগ কত আছে, ভাগ আছে কি তোমার এখানে এন মানে হচ্ছে গিয়ে কত বলেছে, এখানে এন মানে বলেছে হচ্ছে গিয়ে 2, রুট ওভার অফ 2। এখন তুমি যদি ক্যালকুলেটারে করো 4 ভাজিত রুট ওভার অফ 2 করো, √2 করো, তাহলে কিন্তু তোমার কিন্তু এটা অ্যান্সার আসবে, দেখে নাও তোমরা ক্যালকুলেটারে করে, এটাই অ্যান্সার আসবে 2880। 2880 কিন্তু এটা অ্যান্সার আসবে, এটা কিন্তু দেখে নাও, এটাই কিন্তু answer। এটা হচ্ছে কি তোমার এক্সাক্ট যদি অ্যান্সার করতে হয়, কিন্তু এরকম তো দেবে না, ওখানে তো ক্যালকুলেটর এসব ইউজ নেই, তোমাকে এই ট্রিক্সটাই অবলম্বন করতে হবে, মাথায় কিন্তু এই ট্রিক্সটা ঢুকি নাও, তাহলেই কিন্তু হবে। 1:, আচ্ছা দেখি কি বলেছে, 1:5000 কে 3 গুণ ছোট করতে বললে, হ্যাঁ, 3 গুণ, 3 গুণ বলবে না, 3 গুণ ছোট করতে বলা মানে সে কোশ্চেনেই তোমার খামতি আছে, সেটাকে বলবে 1/3 গুণ ছোট করতে বললে গুণ হবে, ঠিক, সব সময় হরকে কাজ হবে, ঠিক ঠিক। এখানে 4 গুণ বড় করতে বললে, বড় করতে বললে তোমার তো কোনো ব্যাপারই নাই, বড় করতে বললো 1 2 3 4 2.5 গুণ 5 গুণ 6.5 গুণ এরকম যেটা থাকবে সেটা দিয়ে তোমরা ইয়ে করে দেবে। এনলার্জ আর রিডিউসড, বাংলাতে যেও না, আমি বারবার বলছি, বাংলাতে গেলে কি হবে বলতো, বাংলাতে গেলেই কিন্তু গুলিয়ে যাবে। এই টার্মটা এনলার্জ এবং রিডিউসড, এই এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, নাহলে কিন্তু গুলিয়ে যাবে, এনলার্জ আর রিডিউসড। ঠিক আছে, এনলার্জ আর রিডিউসড, বড় ছোট ভুলে যাও, তুমি মাথায় রাখবে যে আমাকে সবসময় মনে রাখতে হবে যে এনলার্জ আর রেডিউস, এনলার্জে কি হয় আর রেডিউসে কি হয়। এবার বিভিন্ন মানচিত্রের বড় ছোট আছে, মানচিত্রের বড় ছোট আছে, এটার কোনো অংশ অত যাওয়ার দরকার নেই, শুধুমাত্র আরএফ যে বড় হচ্ছে বা আরএফ ছোট হচ্ছে, নর্মালি এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। ঠিক আছে, আর কিছু নয়। ঠিক আছে, তাহলে আশা করি আর ভুল হবে না। এইবারে দেখো, তাহলে আমরা দেখো আগের যে ক্লাসটা ছিল সেই আগের ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল শুরু করে, প্র্যাকটিক্যাল শেষ হয়ে গেছিল, আমি বলেছিলাম প্রজেকশনের প্রপার্টিজ গুলো একবার দেখে নেবে, ঠিক আছে, ওইখান থেকে প্রপার্টিজ গুলোর থেকে কোশ্চেন আসতে পারে। তার আগের ক্লাস একটা হয়েছিল, সেটা হচ্ছে কি ইন্ডিয়ান জিওগ্রাফির ক্লাস, ইন্ডিয়ান জিওগ্রাফি আমি শুরু করেছিলাম। এখন ইন্ডিয়ান জিওগ্রাফি আমি অনেকটা এগিয়েও গিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে কারাকোরাম রেঞ্জ শেষ করেছিলাম। আজকে বাকি যে দুটো রেঞ্জ আছে, মানে ট্রান্স হিমালয়ের যে দুটো রেঞ্জ আছে, মেন দুটো রেঞ্জ, একটা হচ্ছে গিয়ে তোমার লাদাখ রেঞ্জ বা কৈলাস, আর একটা হচ্ছে গিয়ে জাসকার রেঞ্জ, এই দুটো শুরু করার আগে আমি একটু তোমাদের যে ভারতের সাথে প্রতিবেশী যে দেশগুলোর যে বাউন্ডারি শেয়ার করছে, সেই বাউন্ডারি গুলো আমি একটু বলতে চাই, কারণ আমি দেখলাম যে একটা
জায়গার পরীক্ষাতে, কম্পিটিটিভ পরীক্ষাতে ভূগোলের মানে টিচার নিয়োগেরই টিজিটি বা পিজিটিতে, সেখানে এই যে বাউন্ডারি গুলো নিয়ে অনেক রকম কিন্তু কোশ্চেন দিচ্ছে। সুতরাং বাউন্ডারি গুলো, ইন্টারন্যাশনাল যে বাউন্ডারি গুলো আছে, সুমন তুমি যদি কিছু বলতে চাও লিখে বলো, ঠিক আছে? এখানে মাইক লাগানো আছে তো আমি শুনতে পাবো না, মাইকটা শুধু হচ্ছে গিয়ে ওয়ান হয়ে আর কি, বুঝতে পারছো তো, মানে আমি শুনতে পাবো না, শুধুমাত্র বলা যাবে। তো যদি বলার থাকে তাহলে একবার লাস্টে বলবে, আর যদি কিছু বলতেই হয় এমার্জেন্সি তাহলে লিখে বলবে, ঠিক আছে? আর যেটা বলছিলাম যে ভারতের সাথে যে সমস্ত রাজ্যের, সরি, ভারতের সাথে যে সমস্ত প্রতিবেশী দেশগুলো আছে, যেমন ধরো পাকিস্তান আছে, চীন আছে, মায়ানমার আছে, তোমার হচ্ছে গিয়ে ভুটান আছে, নেপাল আছে, এই সমস্ত দেশের যে সমস্ত আন্তর্জাতিক সীমানাগুলো রয়েছে, সেই সীমানাগুলো একটু আমি একটু বিস্তৃত ভাবে বলবো, ঠিক আছে? তোমরা একটু দেখে নাও। আর আমি এটা এইভাবেই বলছি কারণ পড়াটা, ইন্ডিয়ান জিওগ্রাফিটা এইভাবেই পড়বে, না হলে কিন্তু হবে না। ইন্ডিয়ান জিওগ্রাফি যত ম্যাপ চিত্র সহযোগে পড়বে, ইন্ডিয়ান জিওগ্রাফির যদি রিভার সিস্টেম যখন করাবো তখনও তোমার ম্যাপ সাথে লাগবে, ফিজিওগ্রাফি যখন পড়াবো তখনও ম্যাপ সাথে সাথে লাগবে, বা বিভিন্ন লোকেশন অবস্থান, এগুলো যদি একটু ম্যাপটাকে নিয়ে পড়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়, তাহলে কিন্তু মনে থাকে। দেখো আমি যেভাবে করেছি, আমি তোমাদেরকে সেইভাবেই গাইড করতে চাই, তাহলে কিন্তু কখনোই ভুলবে না। তোমার কাছে তো একটা শিট তো থাকছেই, ঠিক আছে? রাফ শিট যেটা আমি এখন করিয়ে দেবো, তোমরা সেটা করে করে যাবে, ঠিক আছে? তাহলে দেখো, ইন্ডিয়ান জিওগ্রাফির আমি বললাম ট্রান্স হিমালয়ে যাওয়ার আগে একটু ওই বাউন্ডারি গুলো একটু বলে দিই, ঠিক আছে? দেখো, প্রথমেই তাহলে আমরা জানি যে কার কার সাথে আমার ম্যাপ করা আছে, আমি ম্যাপে দেখাচ্ছি তোমাদেরকে। মেন মেন যে ইম্পর্টেন্স গুলো আছে, যে পড়বে কিভাবে সেটা দেখো, ঠিক আছে? এগুলো করবে কিভাবে। আমি এটা দিয়ে দেবো, ঠিক আছে? দেখো, পরিবর্তন একের চার গুণ পরিবর্তন আছে, আমি বলে দিচ্ছি, এটা একের চার গুণ পরিবর্তন, তার মানে এই ম্যাপটাকে হচ্ছে কি কমানো হয়েছে, তার মানে একের চার দিয়ে তুমি এটাকে সিম্পলি মানে ছোট করা হয়েছে। ছোট করা মানে যে ছোট জায়গার মধ্যে সমস্ত কিছুটা দেখানো হবে। তাহলে সিম্পলি কি করবে, যদি এটাকে ট্রিক্স বলা হয় তাহলে ট্রিক্স হচ্ছে কি 4 দিয়ে গুণ করে দেবে, তাহলে 40,000 হবে। আর আরেকটা কথা বলে দিই, আগের দিনের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা, এই যে পরিবর্তন, এই পরিবর্তন করা হলো, ঠিক আছে, হ্রাসের মাত্রা পরিবর্তন করা হলো, সেই কোশ্চেনে একটু ভাষাগত সমস্যা ছিল, ওই জন্য অনেকে অ্যান্সারটা ভুল করেছিল। আমি বারবার বলছি ইংরেজি ফলো করবে, এখানে বলা হয়েছে পরিবর্তন করা হলো। একের চার গুণ পরিবর্তন করা মানে সেটাকে রিডিউসড করা হয়েছে। রিডিউসড করা হলে কি হবে আরএফ আমি জানি, সেই ফলতে যাবে। যদি রিডিউসড করা হয় তখন আমার আরএফটার মান নিউমেরিক্যালি কিন্তু বেড়ে যাবে। তাহলে সিম্পলি একের চার কি করবে, একের চারকে চার ধরবে, চার ধরে গুণ করবে, ঠিক আছে? এটা হচ্ছে কি শর্টকাট। এবারে যদি তুমি ক্যালকুলেশনে করতে চাও, ক্যালকুলেশনে করতে গেলে তোমার গুণ করতে হবে, তাহলে একের 1/4 রুট বার করতে হবে তোমার, ঠিক আছে? 1/4 মানে 0.25 এর রুট বের করতে হবে, 0.25 এর রুট বের করে তোমাকে ওটা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? হুম তাহলে দেখো, প্রথমে আমাদের মেন মেন যে সমস্ত কান্ট্রি গুলোর সাথে বাউন্ডারি শেয়ার করেছে, সেই সমস্ত ভাষাগত সমস্যা পরে ওটা, ঠিক আছে, করে নিও। তাহলে দেখো, ভারতের সাথে যে সমস্ত দেশ শেয়ার করে, প্রথমে কি থাকবে, প্রথমেই বাংলাদেশ থাকবে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। বাংলাদেশ, মেন মেন গুলো, পাকিস্তান, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলির সাথে মায়ানমার শেয়ার করছে, নেপাল, ভুটান, চীন, বিশেষ করে এই তোমার হচ্ছে গিয়ে, অ্যান্ড 6 নম্বরে হচ্ছে গিয়ে মায়ানমার। এই মায়ানমার, নেপাল এবং ভুটান, ঠিক আছে, এই দুটোকে তুলে কিন্তু প্রচুর কোশ্চেন হতে পারে। কিরকম কোশ্চেন হতে পারে আমরা আসছি, প্রথমে আসো বাংলাদেশ। দেখো, এখানে আমি একটা ছবি তোমাদের জন্য অলরেডি করেই রেখেছি, ঠিক আছে? এই যে বাংলাদেশ তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাংলাদেশের সাথে সীমান্ত। এই এটা চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো, সামনে থেকে আমি যদি করি, এটা স্ক্রিনশট তোমরা রাখতেই পারো, ঠিক আছে? আর ব্যাপার হচ্ছে এই যে আমরা জানি যে বাংলাদেশের সাথে ভারতের সব থেকে যে বাউন্ডারি শেয়ার, সেটা সব থেকে বেশি, প্রায়
4096 কিলোমিটারের মতো আছে, এবং এটা পার্সেন্টেজে মনে রাখবে। সমস্ত পার্সেন্টেজের মানে বাউন্ডারি শেয়ারের ভারতের সমস্ত যত পার্সেন্টেজ যদি আমরা ক্যালকুলেশন করি, চীনের সাথে যদি চীন সবগুলো ধরে যদি আমরা 100% করি, তো বাংলাদেশের সাথে প্রায় 26.95, কত বললাম, বাংলাদেশের সাথে 26.95% সীমান্ত শেয়ার করছে কে, ইন্ডিয়া। তো ইন্ডিয়ার কার কার সাথে শেয়ার করছে দেখো, ইন্ডিয়ার কার কার সাথে শেয়ার করছে। ইন্ডিয়ার প্রথমে আমরা জানি, ইন্ডিয়ার এই যে ম্যাপ আমরা দেখতেই পাচ্ছি, এখানে নেপাল, বিহার, উড়িষ্যা, যে বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ, এখানে বাংলাদেশ, বাংলাদেশ আছে লাল যেটা বর্ডারটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এদিকে মেঘালয়, এদিকে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আর হচ্ছে ত্রিপুরা, হয়েছে। তাহলে বাংলাদেশের সাথে আমরা জানি প্রথমেই হচ্ছে গিয়ে একটি রাজ্য শেয়ার করছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। কটা রাজ্য শেয়ার করছে সেগুলো কিন্তু পরীক্ষাতে আসে, যে কটা রাজ্য শেয়ার করছে সেগুলো পরীক্ষাতে আসে। এখন পশ্চিমবঙ্গের সাথে সব থেকে বেশি শেয়ার করছে, একটু মনে রাখবে, পশ্চিমবঙ্গের সাথে সব থেকে বেশি শেয়ার করছে। লেন্সটাও মনে রাখবে যে কত লেন্সটা, লেন্সটা আমি পরে বলে দেবো, লেন্সটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। পশ্চিমবঙ্গের সাথে শেয়ার করছে, তারপরে মেঘালয়ের সাথে শেয়ার করছে, এখানে দেখো আসামের সাথে অল্প একটু লেগে আছে, আসামের সাথে শেয়ার করছে। এইদিকে তোমার হচ্ছে গিয়ে মেঘালয় তো বললাম, এইদিকে দেখো এইদিকেও আবার খানিকটা আসামের সাথে শেয়ার করছে, এখানেও কিন্তু আসাম আছে। আবার এখানে কি আছে, এখানে ত্রিপুরা আছে, মিজোরাম আছে। তাহলে আমরা যদি কাউন্ট করি, পশ্চিমবঙ্গ একটা, আসাম একটা, দুটো, মেঘালয় তিনটে, ত্রিপুরা চারটে, আর মিজোরাম যেটা আছে, মিজোরাম হচ্ছে গিয়ে পাঁচটা। তাহলে তোমার হচ্ছে গিয়ে ভারত এবং বাংলাদেশ সে সাথে পাঁচটি যে রাজ্য, ভারতের যে পাঁচটি রাজ্য, সেই পাঁচটি রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করছে। এটি সব থেকে বড় একটি আন্তর্জাতিক সীমানা ভারত এবং বাংলাদেশের মধ্যে, বা ভারত এবং তার প্রতিবেশী দেশগুলির মধ্যে, যার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 4096 কিলোমিটার, এবং যদি পার্সেন্টেজ দেখি, পার্সেন্টেজ হচ্ছে গিয়ে 26.95%। ঠিক আছে। তাহলে কার কার সাথে করছে, এগুলো কিন্তু মুখস্থ রাখবে, বলে দেবে কোনটার সাথে শেয়ার করছে না। পরীক্ষাতে কোশ্চেন কিন্তু এরকম আছে যে কোনটার সাথে বাংলাদেশ তার সীমানা, বা ভারত বাংলাদেশের সাথে কোন রাজ্যটি সীমানা শেয়ার বা স্পর্শ করছে না। কোশ্চেন কিন্তু এইভাবে আসে। আর কার সাথে বেশি করছে, পশ্চিমবঙ্গের সাথে বেশি করছে। ব্যাস, সেটা গেল ভারত এবং বাংলাদেশের সীমান্ত নিয়ে। আর ভারত বাংলাদেশের জানি, ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্তের আমরা নামও জানি, সেটাকে রেড ক্লিফ বলা হয়। ঠিক আছে, এখানেও যেহেতু এটা পাকিস্তানের অংশ ছিল, পূর্ব পাকিস্তান ছিল, সেই জন্য এখানেও কিন্তু রেড ক্লিফ লাইন দেখা যায়। তাহলে পাকিস্তান এবং বাংলাদেশ, সরি, পাকিস্তান এবং ভারতের মধ্যে যে আন্তর্জাতিক সীমানা, তার নাম কি, সেই সীমানার নাম হচ্ছে গিয়ে তোমার ব্র্যাড ক্লিফ লাইন। এটা গেল বাংলাদেশ। তাহলে বাংলাদেশের সাথে এটা গেল। এখন পরেরটাতে আমরা যাব, সেটা হচ্ছে কি তোমার একটু নর্থ ইস্টের দিকে আমরা চলে যাব, তারপরে আমরা চীন বা বাকি যেগুলো আছে সেগুলো আসবো। ভারত এবং মায়ানমার সীমান্ত, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তাহলে ভারত মায়ানমার সীমান্ত, তোমরা ছবি দেখতে পাচ্ছ, আমি উপরে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি, এই হচ্ছে বাংলাদেশ, এখানে আছে মায়ানমার। ঠিক আছে, এই এই সাইডে আছে মায়ানমার। এখন এই মায়ানমারের সাথে দেখো, ভারত এবং মায়ানমারের যে সীমান্ত, সেই সীমান্ত হচ্ছে 1653 কিলোমিটার টোটাল দৈর্ঘ্য। এই যে তোমার এখান থেকে যদি এদিক পর্যন্ত চলে আসো, তাহলে প্রায় এর দৈর্ঘ্য হচ্ছে কি তোমার 1653 কিলোমিটার। আর এখানে মনে রাখবে কোন কোন রাজ্যগুলো দেখো আছে না, প্রথমে আছে দেখো অরুণাচল প্রদেশ, এখানে আছে অরুণাচল প্রদেশ, এখানে আছে নাগাল্যান্ড, এখানে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। এগুলো কিন্তু মুখস্থ রাখবে। যখন ফিজিওগ্রাফিক ডিভিশন আসবে বা পূর্বাচল যখন আমরা পড়বো, তখন সেখানে বিভিন্ন পাহাড় গুলো আছে, পাটকই বুম, পাটকই বুম, তারপর হচ্ছে কি তোমার নাগা পাহাড়, তারপর হচ্ছে মণিপুর পাহাড়, মিজো পাহাড়, এগুলো সব লোকেশন গুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে। হ্যাঁ, এটলাস নেই, এটা এটা দেখো, এটা আমি হাতে বানানো ছবি। ঠিক আছে, যদি সেরকম হয় আমি উপরে তুলে তোমাদেরকে আরো ভালোভাবে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো মায়ানমার এদিকটা, এদিকটা মায়ানমার। ঠিক আছে, অরুণাচল প্রদেশ হচ্ছে গিয়ে এই সাইডে অরুণাচল প্রদেশ আছে, এখানে কি আছে, এখানে নাগাল্যান্ড আছে, এখানে মণিপুর আছে, এখানে মিজোরাম আছে। তাহলে এই অরুণাচল প্রদেশের সাথে শেয়ার করছে বাউন্ডারি কে, না মায়ানমার শেয়ার করছে। এখানে কে কে আছে, নাগাল্যান্ড আছে, মণিপুর আছে এবং মিজোরাম আছে। এখন এখানে কোশ্চেন কি আসতে পারে, এখানে কোশ্চেন আসতে পারবে যে, কোশ্চেন আসতে পারে যে ভারত মায়ানমারের যে সীমান্ত আছে, সেই সীমান্তের সাথে কোন রাজ্যটির যে সীমানা স্পর্শ করছে সেটা সব থেকে কম আছে। ঠিক আছে, সেগুলো আছে যেমন নাগাল্যান্ড, নাগাল্যান্ডের সাথে হচ্ছে 215 কিলোমিটার। ঠিক আছে,
তো ব্যাপার হচ্ছে কি অরুণাচল প্রদেশের সাথে তোমার 520 কিলোমিটার, নাগাল্যান্ডের সাথে আছে কি তোমার 215 কিলোমিটার, মণিপুরের সাথে আছে 398 কিলোমিটার, মিজোরামের সাথে আছে 520 কিলোমিটার। ঠিক আছে, তাহলে দেখো সুমন তুমি ভিডিওটা অফ করে দাও। হুম, তাহলে কি বললাম, মায়ানমারের সাথে যে 4টি রাজ্য, সেই 4টি রাজ্য কি কি? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। এই 4টি রাজ্যের সাথে যে ভারত এবং মায়ানমার সীমান্ত, সেই মায়ানমার সীমান্তের যে বাউন্ডারি, সেই বাউন্ডারি কিন্তু বিস্তৃত রয়েছে। আর নাগাল্যান্ড যে আমার এখানে আছে, এই যে নাগাল্যান্ড, এই নাগাল্যান্ডের সাথে মায়ানমার সব থেকে কম, বা ভারত হচ্ছে গিয়ে তোমার সরি, নাগাল্যান্ডের সাথে তোমার মায়ানমারের যে সীমানা স্পর্শ করছে সেটা সব থেকে কম, সেটা 215 কিলোমিটার। অরুণাচল প্রদেশের ক্ষেত্রে 520, এরও 520, মিজোরামের ক্ষেত্রে 520, মণিপুরের ক্ষেত্রে প্রায় 398 কিলোমিটার, এর 215, টোটাল হবে 1653 কিলোমিটার। এটা গেল ভারত এবং মায়ানমার সীমান্ত। বারবার বলছে এগুলো থেকে কিন্তু ট্রিকি কোশ্চেন দেয়, যে কোনটির সাথে শেয়ার করছে না, এরকম কিন্তু কোশ্চেন দেয়। ঠিক আছে, এটা গেল ভারত এবং মায়ানমার সীমান্ত। এইবারে দেখো আছে এইবারে যদি আমরা দেখি, সেটা হচ্ছে কি ভারত এবং নেপাল সীমান্ত। আমরা পরপর গুলি, নেপালের সাথে তো বাউন্ডারি শেয়ার করেছে। এখন নেপালের সাথে যদি আমরা দেখি, এদিকে আছে উত্তরাখণ্ড, টোটাল ভারত, এদিকে আছে চায়না, তাহলে নেপাল এখানে মাঝে পড়বে আমাদের, নেপাল মাঝে পড়বে। এবং নেপালের আশেপাশে কারা আছে একটু দেখে নাও। নেপালের আশেপাশে তোমার আছে, নেপালের বাঁ পাশে আছে কি তোমার উত্তরাখণ্ড, ভারতেরই একটি রাজ্য, এবং নিচের দিকে আছে উত্তরপ্রদেশ, এইখানে আছে বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম। ভুটানটা ভুলে যাবে, দিকটা নেই। তাহলে ভারত এবং নেপালের যে সীমান্ত, ভারত এবং নেপালের সীমান্ত কার কার সাথে আছে? না, প্রথমেই থাকবে উত্তরাখণ্ড সাথে আছে, উত্তরাখণ্ড। ঠিক আছে, তারপরে কি আছে? তারপরে উত্তরপ্রদেশ আছে, তারপরে তোমার বিহার আছে, বিহারের সাথেও তোমার সীমান্ত রয়েছে, তারপরে থাকবে তোমার হচ্ছে পশ্চিমবঙ্গ থাকবে, এবং তারপরে থাকবে সিকিম থাকবে। ঠিক আছে, তাহলে নেপালের সাথেও কটি আছে? নেপালের সাথেও 1 2 3 4 5, নেপালের সাথেও কিন্তু তোমার যে 5টি সীমান্ত, সেই 5টি সীমান্ত আহ, কিন্তু রয়েছে। এবার দেখো আমরা আসবো ভুটানের সাথে, ভুটানের সাথে কোন কোন গুলো সীমান্ত শেয়ার করছে। ঠিক আছে, ভুটানের সাথে দেখো ভুটানের সাথে যে সমস্ত রাজ্যগুলো শেয়ার করছে, সেগুলো হচ্ছে কি তোমার, একটু দাঁড়াও, ছবিটা আমি কোথায় আছে একবার দেখে নি। হ্যাঁ, ভুটান একটা পেয়েছি, এই যে ভুটানেরটা একটু দেখে নাও। এই যে বাংলাদেশ আছে, এখানে পশ্চিমবঙ্গ আছে, নেপাল আছে, সিকিম আছে, এই হচ্ছে ভুটান। ঠিক আছে, এদিকে অরুণাচল প্রদেশ আছে, আসাম আছে, মেঘালয় আছে, আর এই হচ্ছে আমাদের বাংলাদেশ। তাহলে ভুটানের সাথে কোন কোন স্টেট গুলো বাউন্ডারি শেয়ার করছে? না, প্রথমত শেয়ার হতে পারে সিকিম, এই যে সিকিম এখানে আমার রয়েছে, সিকিম শেয়ার করছে। সিকিমের সাথে, সিকিমের ঠিক নিচেই কি আছে? সিকিমের ঠিক নিচে আছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল কিন্তু ভুটানের সাথে শেয়ার করছে। ভুটানের সাথে আরো একটি রাজ্য শেয়ার করছে, সেটি হচ্ছে আসাম। ঠিক আছে, এবং অরুণাচল প্রদেশ। তাহলে দেখো ভুটানের সাথে কিন্তু এখানে 4টি করছে, এখানেই কোশ্চেন দিতে পারে যে কোন রাজ্য, কোন দেশটির সাথে সব থেকে কম বাউন্ডারি শেয়ার করছে। অপশনে দিল নেপাল, নেপালও কিন্তু 5টা করে, বাংলাদেশ দিল, সেখানেও 5টা করছে। ঠিক আছে, আবার ধরো দিয়ে দিল হচ্ছে কি তোমার মায়ানমার দিয়ে দিল। ঠিক আছে, মায়ানমার কিন্তু তোমার মায়ানমার হিসেবে 4টে করছে। ঠিক আছে, এইভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে, আমি যেটা বলছি এইভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। তাহলে দেখো ভুটানের সাথে আসাম, অরুণাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম, এই 4টি রাজ্য কিন্তু যে সীমানা বা সীমান্ত, সেটি কিন্তু শেয়ার করছে ভুটানের সাথে। আর বাস এখানে কিছুই নেই, এদের লেন্থ কিন্তু, লেন্থ নিয়ে কিন্তু আসবে না, আমি বারবার বলছি এগুলোর কিন্তু লেন্থ নিয়ে সেরকম কিন্তু কোশ্চেন আসবে না। ঠিক আছে, এইবারে দেখো আমরা আসবো যে ভারত এবং পাকিস্তান আছে, সেই ভারত এবং পাকিস্তান নিয়ে একটু আসবো। দেখো ভারত এবং পাকিস্তানের সাথে কোন কোন যে সীমান্ত গুলো শেয়ার করছে সেগুলো। এখন ভারত এবং পাকিস্তানের আমরা যদি অ্যাকচুয়াল ম্যাপ দেখি, এই যে আমরা এই ছবিটা তোমরা সবাই জানো যে এটা হচ্ছে গিয়ে পুরোটাই আমাদের ভারতের যেটা হেড। ঠিক আছে, এটা পুরোটা জম্মু এবং কাশ্মীর, লাদাখ আছে। এখন এই যে লাইনগুলো এই দিকে দেখছো, এই যে অংশগুলো, এই যে এখানে সবুজ কালিতে দেওয়া, নীল কালিতে দেওয়া আছে, এদিকে নীল কালিতে দেওয়া আছে, এগুলো হচ্ছে তোমার হচ্ছে গিয়ে পাক অকুপাইড কাশ্মীর, মানে পাকিস্তান এগুলো অধিগ্রহণ করে নিয়েছে। এখানে আছে লাইন অফ কন্ট্রোল। এইদিকে যেটা দেখছো, এদিকে হচ্ছে চীন কিন্তু অধিগ্রহণ করে নিয়েছে। অ্যাকচুয়ালি ভারতের যেটা ডিফেন্স আছে সেটা কিন্তু এই অবধি আছে, এই যে তোমার এই অবধি দেখছো, এই অবধি কিন্তু তোমার যে ভারতের যে ডিফেন্স, সেই ডিফেন্স কিন্তু
এই অবধি রয়েছে। সুতরাং এই যে এখানে আছে কি তোমার লাইন অফ যে কন্ট্রোল, সেই লাইন অফ কন্ট্রোল কার মধ্যে আছে? লাইন অফ কন্ট্রোল আছে গিয়ে পাকিস্তান এবং ভারতের মধ্যে আছে। আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এগুলো কিন্তু মনে রাখো, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আছে চায়না অকুপাইড যে কাশ্মীর, চীনও কিছুটা অকুপাইড করে নিয়েছে। এদিকে অক্সাই চীন যে জায়গাটি, সেই জায়গাটিও কিন্তু তারা চীন কিন্তু অধিগ্রহণ করে নিয়েছে। এই যে লাইন এই বরাবর যেটি দেখছো সেটি হচ্ছে কি ভারতের ডিফেন্স সিস্টেম এখন এর অন্তর্ভুক্ত, এখানে ইন্টারন্যাশনাল বাউন্ডারি কিন্তু আছে। তাহলে আমরা বলতে পারি সীমান্ত স্পর্শ করেছে পাকিস্তানের সাথে, সীমান্ত স্পর্শ করেছে পাঁচটি রাজ্য। কি কি করবে না, তোমার হচ্ছে কি জম্মু কাশ্মীর থাকবে, ঠিক আছে, জম্মু কাশ্মীর থাকবে, তারপর হচ্ছে কি তোমার রাজস্থান থাকবে, পাঞ্জাব থাকবে, গুজরাট থাকবে, আর এই উপরের এদিকটা তোমার লাদাখের অংশ, তো এখানে তোমার লাদাখ থাকবে। তাহলে পাঁচটা আমরা দেখলাম। এখানে দিয়ে দিবে কোনটির সাথে স্পর্শ করেনি, ঠিক আছে। আর এখানে মনে রাখবে জম্মু কাশ্মীরের সাথে, এই যে জম্মু কাশ্মীরের সাথে সব থেকে বেশি কিন্তু পাকিস্তান তার যে বাউন্ডারি, সেই বাউন্ডারি কিন্তু শেয়ার করেছে। তাহলে কোন কোন রাজ্যগুলো বললাম? লাদাখ বললাম, জম্মু কাশ্মীর বললাম, রাজস্থান বললাম, এই দিকে রাজস্থান আছে, এরপরে তো রাজস্থান পড়ে যাবে, তারপরে গুজরাট আছে, ঠিক আছে, তারপরে গুজরাট আছে, পাঞ্জাব আছে, এগুলির সাথে কিন্তু আহ সীমান্ত কিন্তু শেয়ার করেছে, ঠিক আছে। এখন এখানে গুজরাটের দিকে চলে যাও, সেখানে আরেকটি সীমান্ত আছে, সেটিকে বলা হয় স্যার ক্রিক সীমান্ত। ক্রিক সীমান্ত বলা হয় এটিকে, মনে আছে তো? সেটা ক্রিক সীমান্ত, এই যে দেখো, এটিকে স্যার ক্রিক বলা হয়, ক্রিক সীমান্ত। এই হচ্ছে গুজরাট, ঠিক আছে, এ হচ্ছে পাকিস্তানের সিন্ধ প্রদেশ, এটা হচ্ছে কচ্ছেন রান, এটা হচ্ছে লাস্ট বাউন্ডারি। এই যে বাউন্ডারি দেওয়া আছে, যে লাল লাল ডট দেওয়া আছে, এটি হচ্ছে কি তোমার স্যার ক্রিক। এই যে কালোটি হচ্ছে স্যার ক্রিক, এদিকে লালটা হচ্ছে গিয়ে পাকিস্তান দাবি করে যে এই অবধি আমাদের। এই যে গোল গোল যে পয়েন্ট গুলি দেওয়া আছে, সেগুলি ভারত দাবি করে সেটি আমাদের, ঠিক আছে। তাহলে দেখো স্যার ক্রিক কোথায় অবস্থিত? স্যার ক্রিক যে বাউন্ডারি আছে, সেই স্যার ক্রিক যে বাউন্ডারি, সেই বাউন্ডারি গুজরাট এবং পাকিস্তানের যে সিন্ধ প্রদেশ, সেই পাকিস্তানের সিন্ধ প্রদেশের মধ্যে অবস্থিত। এখানেও স্যার ক্রিক যে লাইন, এটা অ্যাকচুয়ালি এই লাইনটাকে স্যার ক্রিক লাইন বলা হয়। এই যে কালো রঙের যে বাউন্ডারিটা আছে, এটাকে স্যার ক্রিক লাইন বলা হয়। কিন্তু পাকিস্তান দাবি করে কি? পাকিস্তান দাবি করে যে এই অবধি, যে লাল কচ্ছের রান অবধি দেখতে পাচ্ছ, এই অবধি হচ্ছে কি আমাদের সীমানা, আমাদের ল্যান্ড। এবং ভারত বলে না, এই মাঝখানে যে প্রণালী আছে, সেই কচ্ছের রানের অংশ, এই যে গোল গোল করে পয়েন্ট করা আছে, সেই অবধি বলা হচ্ছে যে এটি হচ্ছে কি আমাদের, ভারত বলে সেটি হচ্ছে কি আমাদের অংশ। এটি বলা হয় স্যার ক্রিক। অনেক সময় এটা নিয়েও দু একটা কোশ্চেন চলে আসে যে স্যার ক্রিক লাইন বা বাউন্ডারি কোথায় অবস্থিত, এটি গুজরাটে অবস্থিত, ঠিক আছে। এরপরে দেখো, এটা পাকিস্তান গেল, এরপরে দেখো আছে ভারত এবং চীন সীমান্ত। ভারত এবং চীন সীমান্ত কি আছে? এটা ভারত এবং চীন সীমান্ত আছে। এই যে ভারতের ম্যাপ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে টোটাল দৈর্ঘ্য হচ্ছে 13,917 কিলোমিটার এবং এটা সেকেন্ড পজিশনে আছে। আর পাকিস্তানের সাথে প্রায় 3300 কিলোমিটার, মানে 3300 সামথিং আছে। এখন ভারত এবং চীন সীমান্ত যেটা, সেটা দৈর্ঘ্য হচ্ছে কি তোমার 3917 কিলোমিটার। আর টোটাল পার্সেন্টেজ যদি বলো, অনেক সময় পার্সেন্টেজও কিন্তু পরীক্ষাতে যায়, কত পার্সেন্ট বাউন্ডারি শেয়ার করছে, সেটা 25.77%, ঠিক আছে। তাহলে দেখো এই হচ্ছে আমাদের ভারত, ঠিক আছে, এটা চীন, এখানে তিব্বত আছে। তাহলে দেখো, এখন আগে ছিল জম্মু কাশ্মীর, এই পোর্শনটা কিন্তু লাদাখ হয়ে গেছে, এটা মাথায় রাখবে কিন্তু। এখন জম্মু কাশ্মীরের সাথে কিন্তু শেয়ার করছে না, জম্মু কাশ্মীরের সাথে কিন্তু সেইভাবে শেয়ার করছে না, এখন লাদাখের সাথে শেয়ার করছে। কিন্তু এটা আপ টু ডেট হতে হবে তোমাদেরকে। লাদাখ যেহেতু ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে এদিকে, সুতরাং লাদাখের সাথে শেয়ার করছে। হিমাচল প্রদেশ এখানে আছে, হিমাচল প্রদেশের সাথে শেয়ার করছে। উত্তরাখণ্ডের সাথে শেয়ার করছে। নেপাল তো আমাদের মধ্যে পড়ছে না। সিকিমের সাথে শেয়ার করছে, ভুটান তো পড়ছে না, অরুণাচল প্রদেশের সাথে শেয়ার করছে। তাহলে কোন কোন রাজ্যের সাথে শেয়ার করছে বা ইউনিয়ন টেরিটরির সাথে শেয়ার করছে? এখানেও কিন্তু আছে পাঁচটি। কি কি আছে? লাদাখ, এই যে তুমি লাদাখ দেখছো, 1 নম্বরে লাদাখ, 2 নম্বরে হিমাচল প্রদেশ, 3 নম্বরে উত্তরাখণ্ড, 4 নম্বরে সিকিম, এবং এখানে আছে অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশের সাথে কিন্তু ভারত এবং চীনের যে সীমান্ত, সেই সীমান্ত শেয়ার করেছে। আর এই দিকটার খানিকটা অংশ আগে ছিল, ঠিক আছে, যেটা এখন পরবর্তীতে তোমার যেটাকে আফগানিস্তানের সাথে বলা হয়, যেটা এখন কি হয়েছে, এখন চীন সেটাকে অধিগ্রহণ করে নিয়েছে বলে সেটাকে আর ধরে না, ঠিক আছে। যেটা তোমার আফগানিস্তানের সাথে যেটা কম করে একটু সীমান্ত আছে, সেটা কিন্তু ধরে না। এদিকেও চীন কিছুটা নিয়ে নিয়েছে, এদিকেও পাকিস্তান কিছুটা নিয়ে নিয়েছে বলে সেইভাবে কিন্তু
ও আফগানিস্তানের সাথে বর্তমানে যদি বলে অ্যাট প্রেজেন্ট কিন্তু সেইভাবে কোনো বাউন্ডারি নেই। যেটুকু আছে সেটুকু চায়না এবং হচ্ছে গিয়ে পাকিস্তান সেটাকে ক্যাপচার করে নিয়েছে দুজন মিলে। ঠিক আছে। আর আর এখানে কি পড়বে, আর তোমরা এখানে পড়বে এদের যে লাইন গুলো কি, যেমন রেড ক্লিফ লাইন হয়, ম্যাকমোহন লাইন হয়, ডুরান্ট লাইন হয়, এই লাইনগুলো কার সাথে কোনগুলো আছে সেগুলো আবার দেখে নেবে, তাহলে এবার এগুলো নোটসে পেয়ে যাবে। ঠিক আছে, এটা আগের দিনের মিস হয়ে গেছিল, আগের দিন তোমাদেরকে সেইভাবে বলা হয়নি। ঠিক আছে। এখন আমরা যেটা পড়ছিলাম সেই টপিকে ঢুকবো। একটু তোমাদেরকে বলে নিই যে আমাদের যে হিমালয় পর্বতমালা, আগের দিনের ক্লাসে আমার একটা ক্লাস হয়েছিল, সেখানে আমি হিমালয়ের সৃষ্টি এবং হিমালয় যে বিভিন্ন ভাগগুলো আছে সেই ভাগগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম। ঠিক আছে, এবং সেখানে একটি ভাগ হয়েছিল, সেটি হচ্ছে গিয়ে কারাকোরাম যে শ্রেণী, সেই কারাকোরাম শ্রেণী নিয়ে আলোচনা করেছিলাম। দেখো আমি বলেছিলাম যে আমাদের যে হিমালয়ের যে উত্থান হয়েছে, সেই হিমালয়ের উত্থান কিন্তু একদিনই হয়নি, তোমরা সেটা সবাই জানো। সেটা একটা ফেজ বাই ফেজ, ধাপ বাই মানে স্টেপ বাই স্টেপ হয়েছে। হুম। যেহেতু এই যে জিওমরফিক প্রসেস গুলো একটা স্লো প্রসেস, স্লো মুভমেন্ট, এই জন্য হিমালয়ের উত্থান দীর্ঘ দিন ধরে বিভিন্ন সময়ে প্রায় লক্ষ লক্ষ বছর বা মিলিয়ন মিলিয়ন বছর ধরে তাদের উত্থান হয়েছে, এবং একদিনেই আমরা যে সমস্ত হিমালয়গুলো পড়ি, ট্রান্স হিমালয় বলি, এই তোমার হচ্ছে গ্রেটার হিমালয় বলি, তোমার হিমাচল হিমালয়, শিবালিক হিমালয়, এগুলো কিন্তু একদিনই উত্থান হয়নি। প্রত্যেক বিভিন্ন সময় বিভিন্ন যুগ ধরে সেগুলি ধাপে 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 উত্থান হয়েছে। ওই জন্য আমরা হিমালয়ে কি দেখতে পাই, হিমালয়ে বিভিন্ন উচ্চতার বিভিন্ন রকমের পর্বত শ্রেণী আমরা দেখতে পাই। কেন দেখতে পাই? যদি একই সময় উত্থান হতো তাহলে কিন্তু আমরা দেখতে পেতাম না, যেহেতু বিভিন্ন সময় উত্থান হয়েছে সেই জন্য আমরা বিভিন্ন ধাপযুক্ত হিমালয়ের যে সমস্ত শ্রেণীগুলো, সেই শ্রেণীগুলো আমরা কিন্তু দেখতে পাই, বা ধাপ, বা আমরা বলতে পারি যে বিভিন্ন হাইটের। ঠিক আছে, এখন যদি আমরা টোটাল হিমালয়ের আমরা যে ভাগটা করেছিলাম, সেই ভাগটা কি করেছিলাম, হিমালয়ের যদি আমরা ভাগটা পড়ার চেষ্টা করি, তাহলে আমাদের এরকম হবে যে হিমালয়কে আমরা প্রধানত একটা ট্রান্স হিমালয় এবং প্রধান হিমালয় এই পর্যায়ে ভাগ করতে পারি, প্রধান হিমালয়। এখন এই যে ট্রান্স হিমালয়, এটা কোনো ফিজিওগ্রাফিক ডিভিশন নয় কিন্তু। এই যে ট্রান্স হিমালয়, এখন ট্রান্স হিমালয়েরও কিছু অংশ আছে, কি কি? একটি হচ্ছে কারাকোরাম রেঞ্জ, তোমরা সবাই জানো কারাকোরাম। কারাকোরাম। 2 নম্বরে কি থাকবে? 2 নম্বরে থাকবে হচ্ছে গিয়ে লাদাখ, বা এটা যখন তিব্বতে চলে যায় এটাকে বলা হয় কৈলাস রেঞ্জ, এবং শীতে এটাকেই বলা হয় হচ্ছে গিয়ে তোমার, সরি, শীতে আর একটি রেঞ্জ আছে, সেটি হচ্ছে গিয়ে জাস্কর রেঞ্জ, জাস্কর। তাহলে ট্রান্স হিমালয়ের এই কিন্তু 3টি অংশ আছে। ঠিক আছে, এখন প্রধান হিমালয়েরও কিন্তু ভাগ আছে। প্রধান হিমালয় যেটা মেন হিমালয় বলা হয়, প্রধান অংশ কি, যেটা উচ্চ হিমালয় যেটাকে বলা হয় উচ্চ হিমালয়, বা এটাকে বলা হয় কি, এটাকে বলা হচ্ছে হিমাদ্রি, হিমাদ্রি বলা হচ্ছে। দুইয়ে কি আছে? দুইয়ে আছে হিমাচল, এবং তিনে আছে কি, তিনে আছে শিবালিক। আমরা এইভাবে পড়ি তো। এরপরে আমরা এই হিমালয়ের ডিভিশন গুলো আমরা আলাদাভাবে পড়ি, উত্তর দক্ষিণে বলো, আঞ্চলিক বলো, জিওগ্রাফিক্যাল বলো, জিওলজিক্যাল বলো। ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর বড়, এটা করার পর কিন্তু আমাদের কাছে সেই অপশনটা খুলে, যে অপশনটাতে আমরা বিভিন্ন হিমালয়ান যে শ্রেণীগুলো, সেই শ্রেণীগুলো আমরা পড়ি। ঠিক আছে, এখন এই যে ট্রান্স হিমালয় কখন সৃষ্টি হয়েছিল, মানে পেলিওজোইক থেকেই শুরু হয়ে গেছিল, পেলিওজোইক। আর এই যে প্রধান হিমালয়, প্রধান হিমালয় কখন সৃষ্টি হয়েছিল? এটা আমরা জানি যে হিমালয় যে পর্বতমালা, যে প্রধান হিমালয়, এটি প্রধানত টার্সিয়ারি যুগে সৃষ্টি হয়েছিল। এরপরে কি হয়েছিল? টার্সিয়ারি হচ্ছে টোটাল একটা এন্টায়ার বড় যুগ। এই টার্সিয়ারির আবার বিভিন্ন ভাগ আছে। যেমন উচ্চ হিমালয় কখন সৃষ্টি হয়েছিল? উচ্চ হিমালয় সৃষ্টি হয়েছিল অলিগোসিনের সময়, অলিগোসিন। ঠিক আছে, আবার ধরো এই যে তোমার যেটা বলছে লেজার হিমালয় বা হিমাচল হিমালয় কখন সৃষ্টি হয়েছিল? না, এটা হয়েছিল মায়োসিনের সময়। এবং শিবালিক কখন হয়েছিল? না, শিবালিক হয়েছিল প্লায়োসিনের সময়। এই যে এটা নিয়েও তোমরা কনফিউজ থাকো যে কোন সময়ে সে সৃষ্টি হয়েছে। একটাই টার্সিয়ারি যুগে হিমালয়ের সৃষ্টি হয়েছে, ঠিক আছে, প্রধান হিমালয়ের। ঠিক আছে, কিন্তু টার্সিয়ারির তো বিভিন্ন ভাগ আছে। টার্সিয়ারির আমরা বিভিন্ন ভাগ পড়েছি, অলিগোসিন পড়েছি, মায়োসিন পড়েছি, প্লায়োসিন পড়েছি।
ঠিক আছে, এই সমস্ত যুগগুলোতে এই সমস্ত যে হিমালয়ান যে রেঞ্জগুলো, সেই হিমালয়ান রেঞ্জগুলোর ফরমেশন আমাদের হয়েছিল। ঠিক আছে। এখন আমরা পড়ছিলাম তাহলে কোথায়, এই ট্রান্স হিমালয় পড়ছিলাম। ট্রান্স হিমালয়ের কি পড়ছিলাম না, ট্রান্স হিমালয় আমাদের শেষ হয়েছিল এই কারাকোরাম। কারাকোরামের আমরা কয়েকটি জিনিস পড়েছিলাম, সেখানে কিছু শৃঙ্গ পড়েছিলাম, কিছু হিমবাহ পড়েছিলাম। ঠিক আছে, উচ্চতম পর্বত শৃঙ্গ পড়েছিলাম সেই রেঞ্জের। এখন আমাদেরকে পড়তে হবে কি, এখন আমাদেরকে পড়তে হবে তোমার হচ্ছে গিয়ে লাদাখ যে তোমার হচ্ছে গিয়ে রেঞ্জ আছে, সেই রেঞ্জ দেখো। এই যে লাদাখ, তাহলে লাদাখ রেঞ্জ, লাদাখ শ্রেণী, বা এটাকে কৈলাস শ্রেণী বলা হয়। কৈলাস, কৈলাস কেন বলছে, এটাকে তিব্বতে এটাকে কৈলাস বলা হয়, কৈলাস শ্রেণী। হুম। এখন যদি লাদাখ শ্রেণী আমরা দেখি, যদি আমরা উম, আহ, তোমার হচ্ছে কি ভারতের যে মাথা, সেই মাথাটা আমরা আঁকি, আউটলাইন গুলো যদি করি এইভাবে, ঠিক আছে, এইভাবে যদি আমরা করি, এইভাবে যদি আমরা করি, ঠিক আছে, দেখো তাহলে কি হয়। তাহলে আমার এখানে কি আছে, এখানে সিয়াচেন গ্লেসিয়ার আমরা জানি, এখানে সিয়াচেন হিমবাহ আছে, এদিকে অক্সাই চেন আছে, এদিকে দেউসাই সমভূমি আছে, এদিকে সোরা সমভূমি আছে, এটা সমস্ত কিছু এখানে তোমার হচ্ছে কি তোমার নুব্রা ভ্যালিও আছে, তোমার এখানে এখানে সিয়াচেন আছে। সিয়াচেনের সরি, এখানে কারাকোরাম রেঞ্জ আছে। কারাকোরাম রেঞ্জের ঠিক পরেই, কারাকোরাম রেঞ্জের ঠিক পরেই আছে এরকম ভাবে লাদাখ শ্রেণী, ঠিক নিচে আছে লাদাখ শ্রেণী। লাদাখ শ্রেণী, লাদাখ শ্রেণী আস্তে আস্তে তিব্বতের দিকে চলে গেছে। তাহলে এই লাদাখ শ্রেণীটার কিছু বৈশিষ্ট্য জানতে হবে। লাদাখ শ্রেণীটা যেখান থেকে মানে ইন্ডিয়ার জম্মু কাশ্মীর যে অঞ্চল আছে, সেই অঞ্চলের ঠিক ওপরেই তোমার হচ্ছে কি একটি একটি শৃঙ্গ আছে, সেটির নাম রাকাপোসি। এই টার্মগুলো কেন বলছি, কারণ এখান থেকে কোশ্চেন এসছে। এখানে রাকাপোসি বলে একটি শৃঙ্গ আছে, কি লাদাখ শ্রেণীতে রাকাপোসি বলে একটা শৃঙ্গ আছে, সেই শৃঙ্গটি হচ্ছে গিয়ে সব থেকে তীব্র ঢালযুক্ত শৃঙ্গ। তাহলে কি বললাম, লাদাখ শ্রেণী কারাকোরাম যে রেঞ্জ, সেই কারাকোরাম রেঞ্জের আছে সাউথে আছে। এবং এই লাদাখ শ্রেণী যেখানে শুরু হয়েছে, মানে ইন্ডিয়া তোমার হচ্ছে কি যেটা আমরা ইন্ডিয়ার ঢুকেছে, ঠিক আছে, সেই তার কিছুটা উত্তরেই কি আছে, রাকাপোসি বলে একটি শৃঙ্গ আছে। সেই রাকাপোসি শৃঙ্গটা আমরা কেন পড়ি না, এটা পড়ি এই কারণেই, কারণ এই রাকাপোসি যে শৃঙ্গটা, রাকাপোসি এই শৃঙ্গ কি না, এই শৃঙ্গ হচ্ছে কি তোমার কি, এই শৃঙ্গের যে ঢাল, ঢালটা হচ্ছে খাড়া, তীব্র ঢাল। এটা পৃথিবীর সব থেকে তীব্রতম ঢাল দেখা যায় এই যে রাকাপোসি যে শৃঙ্গ, সেই রাকাপোসি শৃঙ্গে। এখন এটা গেল এক নম্বর। দু নম্বর হচ্ছে কি লাদাখ শ্রেণীর, লাদাখ শ্রেণী যদি আমরা তিব্বতের দিকে যাই, এখানে আমরা কৈলাস মাউন্টেন, কৈলাস পর্বত, কৈলাস পর্বত নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। ঠিক আছে, আহ ভগবান মানে হচ্ছে কি শিবের নাকি সেখানে জায়গা আর কি, থাকার জায়গা আর কি, কৈলাস আর কি, সেই জন্য বলা হয়। তো এই যে কৈলাস যে পর্বত, সেই কৈলাস পর্বত হচ্ছে গিয়ে মনে রাখবে, এই যে তোমার লাদাখ শ্রেণীর, লাদাখ শ্রেণীর হচ্ছে গিয়ে উচ্চতম শৃঙ্গ আমরা বলতে পারি। তাহলে এই যে তোমার এখানে আছে তিব্বতে, তাহলে এই যে তোমার কৈলাস থাকবে, এগুলো লোকেশন জানার দরকার নেই, এগুলো যদি মাঝে মধ্যে যদি কোশ্চেন দেয়, ওই জন্য আমি এগুলো আলোচনা করে দিচ্ছি। তাহলে এখানে আছে কৈলাস হচ্ছে গিয়ে, কৈলাস পর্বত হচ্ছে গিয়ে সর্বোচ্চ শৃঙ্গ লাদাখ শ্রেণীর, কৈলাস পর্বত। এটা গেল দু নাম্বার। এবারে এখানে কিছু হিমবাহ আছে। কি কি হিমবাহ আছে না, হিমবাহ আছে দুটি হিমবাহ, কি একটি আছে বোখারচু, বোখারচু হিমবাহ, এবং একটি আছে গিয়ে তোমার আরেকটি আছে চেমাইংদুং। চেমাইংদুং হিমবাহ থেকে কি সৃষ্টি হয়েছে, ব্রহ্মপুত্র নদী আমরা জানি। তাহলে চেমাইংদুং এগুলো কোথায় আছে, তিব্বতে আমরা আছে জানি। চেমায়ুং, চেমায়ুংদুং হিমবাহ, চেমাইংদুং হিমবাহ, এই দুটি হিমবাহের অবস্থান কোথায়, যদি আমরা দুটি হিমবাহের অবস্থান দেখি, তাহলে এই যে তোমার কৈলাস যে পর্বত আমি এখানে করেছি, এই যে কৈলাস পর্বত আমি এখানে করেছি, এই কৈলাস পর্বতের ঠিক নিচেই, নিচে এরকম দুটো তোমার হচ্ছে কি জায়গা আছে বা দুটো হিমবাহ আছে। প্রথমেরটির নাম হবে গিয়ে তোমার বোখারচো, এবং দু নাম্বারটার নাম হবে গিয়ে তোমার হচ্ছে গিয়ে চেমাইংদুং। তাহলে এক হচ্ছে গিয়ে এটা বোখারচু হিমবাহ, এবং এটা চেমাইংদুং হিমবাহ। এই চেমাইংদুং হিমবাহ থেকে কে সৃষ্টি হয়েছে না, ব্রহ্মপুত্র যে নদী, সেই ব্রহ্মপুত্র নদীর
সৃষ্টি হয়েছে। এবং এই যে শ্রেণী, এই শ্রেণীর হচ্ছে গিয়ে এই যে লাদাখ শ্রেণী যেটা চলে গেছে তিব্বতের দিকে কৈলাস নামে, এই লাদাখ শ্রেণীর ঠিক নিচেই হচ্ছে গিয়ে মানে যেটা একটু ফ্ল্যাট এরিয়া, সেখানে দুটি লেক আছে। ঠিক আছে, এই লেকগুলির সোর্স কোথায়? এই লেকগুলি হচ্ছে কি তোমার এই যে বোখারজু এবং চেমাংদুং যে হিমবাহ আছে, সেই হিমবাহ থেকে জল ঝরে এসে ছোট স্রোতস্বিনী বা নদী আছে, সেই মানে হিমবাহ গলা জল প্রবাহিত হয়ে দুটি লেকের সৃষ্টি করেছে। এই একটা লেক আছে, এখানে একটি লেক আছে, এক্সাক্ট লোকেশন নয়। এই একটি প্রথমের লেকটির নাম হচ্ছে গিয়ে তোমার মানসরোবর লেক, এবং এখানে আছে রাক্ষস লেকস বা রাক্ষস তাল যেটাকে বলা হয়। তাহলে একে আছে মানসরোবর, এটা হচ্ছে মানস সরোবর বা মানসরোবর, আর এটা হচ্ছে রাক্ষস তাল। ঠিক আছে, রাক্ষস তাল। তাহলে দেখো আমরা লাদাখ শ্রেণী নিয়ে কি কি পড়লাম না, লাদাখ শ্রেণী নিয়ে পড়লাম যেটি কারাকোরামের দক্ষিণে আছে, রাকাপোশি একটি তীব্র ঢালযুক্ত পর্বত শৃঙ্গ, আর কৈলাস পর্বত হচ্ছে গিয়ে এখানের প্রধান হচ্ছে গিয়ে উচ্চতম শৃঙ্গ, আর মানসরোবর এবং রাক্ষস তাল দুটো এখানে লেক আছে। এটা গেল কৈলাস শ্রেণী নিয়ে। ঠিক আছে, আর বিশেষ কিছু নেই। এইবার আছে জাস্কার শ্রেণী নিয়ে সেরকম আর কিছু জানার নেই। জাস্কার শ্রেণী মনে মনে রাখবে, এই যে জাস্কার শ্রেণী হচ্ছে গিয়ে ঠিক তোমার হচ্ছে গিয়ে এরপরে কি আছে, এরপরে আমাদের যে গ্রেটার হিমালয়, সেই গ্রেটার হিমালয় শুরু হয়ে যায়, মানে প্রধান হিমালয় হিমাদ্রি হিমালয় শুরু হয়ে যায়। আমি কি বলছি, এগুলো সমস্ত কিছু ট্রান্স হিমালয়ের পার্ট। আমি কেন এই যে ভাগ করেছি ট্রান্স হিমালয়, মেন হিমালয়, জাস্কর রেঞ্জ আছে গিয়ে এখানে, এখানে জাস্কর রেঞ্জ আছে। এখন এই যে জাস্কর রেঞ্জ হচ্ছে গিয়ে ওয়ান টাইপ অফ, অনেকে বলতে পারে যে প্রধান হিমালয় যেটা হিমাদ্রি আছে, সেই হিমাদ্রিরই কিছু শাখা সামনের দিকে প্রসারিত হয়ে গেছে, সেটাকে আমরা জাস্কর শ্রেণী বলা হয়, সেটাকে আমরা জাস্কর শ্রেণী বলতে পারি। তাহলে মনে রাখবে জাস্কর শ্রেণী কি, জাস্কর শ্রেণী বলবে যে এটি প্রধান হিমালয়ের শাখা প্রশাখা দিয়ে গঠিত হয়েছে, এটি প্রধান হিমালয়ের সাথে সমান্তরালে চলে, মানে এর পরের থেকেই শুরু হয়ে যাচ্ছে তোমার মেন যে হিমালয়, সেই মেন হিমালয় যেটাকে আমরা হিমাদ্রি বলি। ঠিক আছে, প্রধান যেটা হিমালয়, তাহলে গ্রেটার হিমালয়, যে প্রধান হিমালয় যে আমরা ভাগ করেছি, প্রধান হিমালয়কে তিনটে ভাগে ভাগ করেছি, একটা উচ্চ হিমালয়, হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়। তাহলে এগুলি গেল ট্রান্স হিমালয় ভাগ। পরীক্ষাতে আসবে যে ট্রান্স হিমালয়ের ভাগ কোনগুলি, তোমরা বলে দেবে কারাকোরাম, লাদাখ, জাসকর, তিনটে হচ্ছে কি প্রধান ট্রান্স হিমালয়ের ভাগ, এবং এগুলোর সৃষ্টি হয়েছে প্যালিওজিক যুগে। এবং পরে হচ্ছে গিয়ে তোমার প্রধান হিমালয় আছে, প্রধান হিমালয় আছে উচ্চ হিমাচল এবং শিবালিক। ঠিক আছে, এইবারে আমরা আসবো দেখো এই দিকে যেটা প্রধান হিমালয় পড়ছি, যেটি টারসিয়ারি যুগে যেটি সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এখন প্রধান হিমালয়, আমরা জানি প্রধান হিমালয় হচ্ছে আমাদের দেখতে কি রকম হয়, যেটাকে উচ্চ হিমালয়, যেটা হিমাদ্রি হিমালয় বলা হয়, সেটা দেখতে কি, দেখতে আমরা যে চাঁদ যেরকম হয় অর্ধচন্দ্রাকৃতি, অ্যাকচুয়ালি অর্ধচন্দ্রাকৃতির মতো দেখতে হয় কি, অ্যাকচুয়ালি যদি আমরা দেখি এইভাবে বিস্তৃত হয়ে এইভাবে উত্তর পূর্ব দিকে প্রসারিত হয়েছে এবং এই দিকে আবার নেমে গেছে। ঠিক আছে, এই দিক থেকে এইভাবে প্রসারিত হয়েছে, মানে এখন এটা এইরকম কেন হয়েছে, এই তোমরা দেখছো ছবিটা, এই দিকটা এই দিকে নেমে গেছে, এটা এইভাবে নিচের দিকে প্রসারিত হয়েছে, মানে দুইটা দিকে, এইদিকে আছে কি তোমার সুলেমান শ্রেণী আছে, ঠিক আছে, সুলেমান শ্রেণী আছে, বা তোমরা এটাকে বলতে পারো এই জায়গাটাকে বলতে পারো হচ্ছে কিরহার সুলেমান রেঞ্জ, এই রেঞ্জটাকে বলতে পারো কিরহার। আর এটা হচ্ছে গিয়ে তোমার যে মিজো হিল আছে, নাগাল্যান্ড আছে, বা নাগা হিল আছে, মিজো পাহাড় আছে, ত্রিপুরা পাহাড় আছে, নিচের দিকে আরো নেমে গেছে না। এটা ফরমেশন, এটা হচ্ছে উচ্চ হিমালয়, মনে রাখবে এটা হচ্ছে গ্রেটার হিমালয়, উচ্চ হিমালয় বা যেটা তোমরা হিমাদ্রি পড়ো, হিমালয় বা হিমাদ্রি। ঠিক আছে, এখন এই যে উচ্চ হিমালয় এরকম বাঁক বা ব্যান্ড কেন সৃষ্টি হয়েছে, এটাকে সিনটেক্সিয়াল বেন্ড বলা হয়, বাঁক দুটো বেঁকে গেছে। এখন এই বাঁক কেন সৃষ্টি হয়েছে সেটা জানার জন্য তোমাকে যেতে হবে আজ থেকে প্রায় 40 থেকে 50 মিলিয়ন ইয়ার বছর আগে, যখন আমাদের ভারতীয় যে ইন্ডিয়ান প্লেট, সেই ইন্ডিয়ান প্লেট যখন ইউরেশীয় প্লেটকে ধাক্কা মারছিল, ধাক্কা মারার সময় কি হয়, সব সময় যখন এই ভারতীয় প্লেটটি, এটা আমি পুরোটাই যদি আমি ধরে নিই ভারতীয় প্লেট, ঠিক আছে, পুরোটাই যদি আমি ধরে নিই যে একটা ভারতীয় প্লেট এইভাবে ধাক্কা মারছে, অ্যাজ পার এক্সাম তোমরা গেস করে নাও এটা ইউরেশীয় প্লেটের এদিকে ধাক্কা মারছে। এখন যেহেতু ধাক্কা মারলে কি হবে বলতো, প্রেসার সব সময় সব মাঝখান বরাবর বেশি হয়।
এখন ইন্ডিয়ান প্লেট আমাদের এইভাবে মুভ করছে, আমরা জানি যে এটা উত্তর পূর্ব দিকে এইভাবে মুভ করছে। দেখবে ওই জন্য উত্তর পূর্ব দিকে মুভ করছে বলে কি হয়েছে, উত্তর পূর্ব দিকে মুভ করছে বলে মাউন্ট এভারেস্ট কোথায় আছে? মাউন্ট এভারেস্ট কিন্তু নেপাল আছে, ঠিক এরকম জায়গা দেবে মাউন্ট এভারেস্ট আছে, মাউন্ট এভারেস্ট কিন্তু এখানে নেই। মাউন্ট এভারেস্ট কোথায় আছে? মাউন্ট এভারেস্ট নেপালে আছে, এরকম জায়গাতে। কারণ ঠিক মাঝখানে কি হয়েছে, যে কোনো মাঝখানের প্লেটের মাঝখানে সবসময় জোরটা বেশি পেয়েছে, তাই তো? প্লেটের মাঝখানে জোর বেশি পেয়েছে বলে সেখানের পলিতে মাঝখানে যে সমুদ্র ছিল ইউরেশীয় এবং হচ্ছে গিয়ে তোমার ইন্ডিয়ান প্লেটের মাঝখানে যেটা তেথিস, ঠিক আছে, সেই পলিতে সব থেকে বেশি ভাঁজ হয়েছে এবং প্রচুর প্রেসার পড়েছে, প্রচুর প্রচুর প্রেসার পড়ার ফলে সেটি অনেক উপরে পর্যন্ত উঠে গেছে। সেই জন্য সেটি মাউন্ট এভারেস্ট সেখানে নেপালে আছে। এখন এই যে তোমার এখানে যেমন প্রেসার বেশি লেগেছে, প্রেসার কোথায় কম লাগতে পারে? তোমাদের মধ্যে প্রেসার কোথায় কম লাগতে পারে? না স্যার, প্রেসার এদিক থেকেও তো প্রেসার আসছে এবং এদিক থেকেও প্রেসার আসে। যদি বলো যে বাঁকটা কেন সৃষ্টি হয়েছে, না বাঁকটা সৃষ্টি হয়েছে, এই যেমন একে ঠেলছে ও তো এইদিকে আসছে, দুটো প্লেট একে অপরের তো নিচে ঢুকছে, দুটো একই দিকে আসছে, ঠিক আছে। ভারতীয় পাত নিচে ঢুকছে ইউরেশীয় পাতের, ঠিক আছে, নিচে ঢুকছে, দুটো তো একই দিকে আসছে, এও তো এদিকে প্রেসার দিচ্ছে। এই প্রেসারের ফলেই কিন্তু এই ধরনের অর্ধ চন্দ্রাকৃতি যে ফর্ম, সেই ফর্ম কিন্তু গ্রেটার হিমালয় সৃষ্টি করেছে। এখন এই যে ব্যান্ড, এই ব্যান্ড আমরা জানি যে এখানে নাঙ্গা পর্বত আছে, নাঙ্গা পর্বত, এবং এখানে কি, এখানে হচ্ছে গিয়ে তোমার নামচা বারোয়া আছে, ঠিক আছে, এই দুটো শৃঙ্গ আছে, এখান থেকেই ব্যান্ড গুলো কিন্তু শুরু হয়েছে। এখন তোমরা বলো এই প্লেটটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং মাঝখানে যদি জোর বেশি হয়, জোরটা তুলনামূলক কম কোথায় হবে? না স্যার, তুলনামূলক দুই সাইডে হবে, দুই সাইডে জোর কম হবে। দুই সাইডে যেই জোর কম থেকে হয়েছে, কি হয়েছে, ওইখানের যে সমস্ত পলিগুলো ছিল সেগুলো সাইডের দিকে বেরিয়ে গিয়ে এই ধরনের সমান্তরাল রিজ ফরমেশন করে দিয়েছে। এই যে ব্যান্ড, এই যে বাঁক, এটাকেই বলা হয় সিনটেক্সিয়াল ব্যান্ড। কেন সৃষ্টি হয়েছে সেটা বললাম, এখানে শক্তি বেশি, এখানে শক্তি কম, অসম শক্তির বন্টনের কারণে এই দুই দিকে, পূর্ব এবং পশ্চিম দিকে, পূর্ব দিকে এবং পশ্চিম দিকে কিছু উত্তর এবং দক্ষিণে বিস্তৃত, এখানে তোমার কি রিজ আছে বললাম, এখানে কিরহার সুলেমান রিজ আছে, ঠিক আছে। এখন এইভাবে কিন্তু ব্যান্ড হয়ে গেছে, এই ব্যান্ডটাকে সিনটেক্সিয়াল ব্যান্ড বলা হয় এবং এই পুরোটাকেই বলা হচ্ছে তোমার গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়। তাহলে এই ফরমেশন কখন হয়েছে, আমরা যদি এখানে হেডিং করে লিখি উচ্চ হিমালয় সম্বন্ধে দু চার কথা, কি হবে? উচ্চ হিমালয় বলা হয় এটাকে, বা এটাকে বলা হচ্ছে হিমাদ্রি হিমালয়। এর সৃষ্টি কখন হয়েছে? না, এর সৃষ্টি হয়েছিল অলিগোসিন, অলিগোসিন পিরিয়ডের সময়, অলিগোসিন সময় হয়েছে। প্রথম বৈশিষ্ট্য কি আমরা যদি বলি, যে এটি চাঁদের বাঁকের মতো দেখতে, এর লেন্থ, এই যে টোটাল লেন্থ হচ্ছে কি 2500 কিলোমিটার, তোমরা সেটা সবাই জানো। এভারেজ আমরা ধরতে পারি এর প্রস্থ হচ্ছে প্রায় 350 কিলোমিটার, এভারেজ যদি ধরি কিলোমিটার। আর গড় উচ্চতা কত? যেহেতু এখানে সব থেকে বেশি জোর পেয়েছিল, প্রথমবার উত্থান হয়েছিল, কারণ এ তো আঘাতটাই সব থেকে বেশি সহ্য করছে, ওই জন্যই তো তোমার এখনো মাউন্ট এভারেস্টের উচ্চতা বাড়ছে। কেন বাড়ছে? এটাই তো সব থেকে বেশি প্রেসার যুক্ত অংশ, ঠিক আছে, সব থেকে বেশি প্রেসার যুক্ত অংশ এটাই হচ্ছে, তো সুতরাং এটাই আপলিফট হচ্ছে, এটাই উপরের দিকে আস্তে আস্তে উঠছে। সুতরাং বলবে যে এই যে তোমার যে টোটাল যে আমার উচ্চ হিমালয় বা হিমাদ্রি আছে, এর লেন্থ 2500 কিলোমিটার, প্রস্থ 350 কিলোমিটার, এবং চাঁদের বাঁকের নয় এটা দেখতে, নাঙ্গা পর্বত থেকে নামচাবারো পর্যন্ত বিস্তৃত। এবং এটি যেহেতু অত্যধিক প্রেসার আছে, অত্যধিক প্রেসারের জন্য এখানে যে সেডিমেন্টারি যে রক গুলো আছে, যে পাললিক যে শিলাগুলো আছে, সেই পাললিক শিলাগুলো কি হয়েছে, না পাললিক শিলাগুলো প্রচন্ড চাপের ফলে সেন্ট্রাল ক্রিস্টালাইন রকে পরিণত হয়েছে। ক্রিস্টালাইন রক মানে কি, নাইসে পরিণত হয়েছে। তাহলে নাইস জাতীয় রূপান্তরিত শিলা দেখা যায়, এবং এর সাথে কি দেখা যায়, এর সাথে গ্রানাইট শিলা দেখা যায়। তাহলে পরীক্ষাতে কোশ্চেন আসে যে সেন্ট্রাল ক্রিস্টালাইন রক কোথায় দেখা যায়, সব থেকে বেশি দেখা যায় হিমাদ্রিতে। এমনটা নয় যে হিমাচলে দেখা যায় না, হিমাচলেও দেখা যায়, কিন্তু কম দেখা যায়, ঠিক আছে। এর পরের শ্রেণীটাও আমি করে দিলাম, দেখো এটা হিমাদ্রি হিমালয় বোঝার জন্য, এটা হিমাচল এবং এটা শিবালিক, তিনটে শ্রেণী, প্রধান শ্রেণী, প্রধান হিমালয়। তাহলে আমরা আলোচনা করছি হিমাদ্রি, ঠিক আছে। তাহলে আমি কি কি বললাম, এখানের যে পাহাড়গুলো সব থেকে বেশি উচ্চতা 6000 মিটার, ওই জন্য তুমি 6000 মিটারের বেশি, সেই জন্য এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎস, মাকালু, ঠিক আছে,
গোসের ব্রুম, গোসের ব্রুম 2, এগুলো সব যদিও সিয়াচনে ওগুলো চলে যাচ্ছে, ত্রিশূল, এগুলো সব কোথায় আছে? এগুলো সব আছে কি তোমার গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়। কারণ কি? কারণ এরা প্রচুর চাপটা পেয়েছে, চাপটা পেয়ে কি হয়েছে, এরা উপরের দিকে উঠেছে। তাহলে এখানে যে সমস্ত ট্রিকি পয়েন্ট সেগুলো মনে রাখবে, যে এর হাইট কত, এর লেন্থ কত, এর প্রস্থ কত, সেন্ট্রাল ক্রিস্টালাইন রক কোথায় দেখা যায়, ঠিক আছে। আর এর গড় উচ্চতা ৬,০০০ মিটার। এখানে যে অধিকাংশ পর্বত শৃঙ্গগুলি সেগুলি কি, সেগুলি স্নো কভার পিক দ্বারা গঠিত। এবং কি আর কি জানতে হবে, আর জানতে হবে যে এই যে রেঞ্জ, এই যে রেঞ্জের উচ্চতম যে পর্বত ভারত ওয়ার্ল্ডের পর্বত ৮,৮৪৮ মিটার বা ৮,৮৫০ মিটার এট প্রেজেন্ট বর্তমানে হয়েছে। এটি কোথায়? এটি নেপালে অবস্থিত। নেপাল এটি কি নামে পরিচিত? এটির নাম সাগর মাথা। কি নাম? নেপালে এভারেস্টের নাম সাগর মাথা। কারণ কি এটাকে সাগর মাথা বলা হয় কেন? মনে করা হয় যে এটা সাগরের সব থেকে তলদেশ, সব থেকে নিচের অংশ, ঠিক আছে। সাগরের সব থেকে নিচের অংশটাই তো সব থেকে উপরে আসবে, এটাই তো নিয়ম। সব থেকে নিচে যে আসবে, সব থেকে নিচে যে থাকবে সেটাই সব থেকে উপরে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা শিক্ষারও একটা জিনিস আছে, যে সব থেকে যে নিচে থাকে সে কিন্তু উপরে যেতে পারে, তাই না? মাউন্ট এভারেস্ট হচ্ছে গিয়ে, মাউন্ট এভারেস্টের তুমি যদি সেডিমেন্ট এক্সামাইন করো বা পরীক্ষা করো, তাহলে দেখবে যে সব থেকে তেথিস যে সমুদ্র ছিল, সেই তেথিস সাগরের সব থেকে তলার অংশ হচ্ছে মাউন্ট এভারেস্ট। আমাদের জীবনের শিক্ষা কি? যে আজকে নিচে আছে সে উপরে যেতেই পারে। আজ এখন মাউন্ট এভারেস্ট আছে, এখানে কি প্রসেস চলছে অনবরত? এখানে প্রসেস চলছে, ইরোশন চলছে, ঠিক আছে, অবরোহণ চলছে, ক্ষয় চলছে। সুতরাং একদিন মাউন্ট এভারেস্টও আস্তে আস্তে তার হাইট আস্তে আস্তে কমে যাবে। কেন বলা হচ্ছে না এটার হাইট অংশ, সেটা মাথা তুলে দাঁড়িয়েছে, সেটাকে সাগর মাথা বলা হয়। আর এটাকে তিব্বতে বা চীনে কি বলা হচ্ছে? চীনে বলা হয়, চীনে বলা হয় চমু লুংমা। কি বলা হচ্ছে? ভালো করে লিখে দিচ্ছি, চমু লুংমা, চমু লুংমা। এটা পরে অনেক সময়। তাহলে মাঠে আমরা বিভিন্ন নাম দেখতে পাচ্ছি, সাগর মাথা নাম দেখতে পাচ্ছি, ঠিক আছে, চমু লুংমা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এগুলো গেল উচ্চ হিমালয় কিছু বৈশিষ্ট্য। এবারে আমরা আসবো লেজার হিমালয়। লেজার হিমালয় কোনটা আছে? না স্যার, হিমাদ্রির ঠিক নিচেই আছে বা দক্ষিণে আছে কি তোমার লেজার হিমালয় বা মধ্য হিমালয়, বা এটাকে আমরা বলছি হিমাচল হিমালয়। তাহলে দেখো, তাহলে কি লেজার হিমালয় এটা শেষ হলো, ঠিক আছে। লেজার হিমালয় বা হিমাচল, এগুলো মনে রাখবে, পরীক্ষক কিন্তু এগুলো নিয়ে কোশ্চেন দিয়ে দেয়। হিমাচল কোনটা, লেজার কোনটা, মধ্য হিমালয় কোনটা, এটাকে মিডিল হিমালয় বলা হয়, মিডিল হিমালয়। তাহলে লেজার হিমালয় এটা, হিমাচল হিমালয় এটা, এবং মধ্য হিমালয় এটা, ঠিক আছে। এ কোন যুগে সৃষ্টি হয়েছিল? না এ মায়োসিন যুগে সৃষ্টি হয়েছিল, মায়োসিন যুগে এর সৃষ্টি। যেহেতু যেহেতু এটা সেকেন্ড ফেজে সৃষ্টি হয়েছে, এটা সেকেন্ড ফেজ মনে রাখবে, লেজার হিমালয়, হিমাচল হিমালয়, মধ্য হিমালয় সেকেন্ড ফেজে সৃষ্টি হয়েছে। তার মানে প্রেসারটা তুলনামূলক কম এসছে, প্রেসারটা তুলনামূলক কম আসার ফলে এর উচ্চতাটাও কম হবে, এর প্রস্থও কম হবে, ঠিক আছে। এখন তাহলে আমরা বলতে পারি কিছু প্রধান বৈশিষ্ট্য লিখো, যে ৩৭০০ থেকে ৪৫০০ মিটার এর হাইট, এর প্রস্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন। তো এভারেজ যদি আমরা দেখি ৬০ থেকে ৮০ কিলোমিটার এর প্রস্থ আর থিকনেস, ঠিক আছে। এখানেও সেন্ট্রাল ক্রিস্টালাইন রক বা রূপান্তরিত শিলা দেখা যায়। রূপান্তরিত শিলা শুধুমাত্র যে হিমাদ্রিতে দেখা যায় এমনটা নয়, রূপান্তরিত শিলা এখানেও দেখা যায়। রূপান্তরিত শিলা যদি বলে তাহলে নাইস জাতীয় বলবে। আর এখানে মনে রাখবে যে এখানে যে তোমার দক্ষিণমুখী যে ঢালগুলো আছে, পাহাড়ের দক্ষিণমুখী ঢাল মানে হচ্ছে কি এই যে এটা উত্তর দিক এবং এই পাহাড়ের দক্ষিণ দিক, এই যে দক্ষিণমুখী যে ঢাল সেগুলি তুলনামূলক উত্তরমুখী ঢালের তুলনায় উদ্ভিদ কম এবং খাড়া ঢাল। এগুলো কেন সৃষ্টি হয়েছে? না এগুলো বেশিরভাগ নদী প্রবাহিত হয়েছে, তোমার হচ্ছে গিয়ে আরে ভূমিধস দেখা যায়,
ঠিক আছে, এই সমস্ত কারণের জন্য এর উত্তরমুখী ঢালের তুলনায় দক্ষিণমুখী ঢালটা খাড়া হয়েছে এবং উদ্ভিদ তুলনামূলকভাবে কম হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখার বিষয়, আমরা যে হিল স্টেশন গুলো যেমন আমরা বলি আর কি, আলোচনা করি যে সিমলা বেড়াতে যাব, নৈনিতাল বেড়াতে যাব, দার্জিলিং বেড়াতে যাব, ঠিক আছে, এগুলো কিন্তু সব হিল স্টেশন যেগুলো আমরা দেখতে পাই, সিমলা, নৈনিতাল, মুসৌরি, দার্জিলিং, এগুলো কোথায় অবস্থিত? সব কিন্তু এই লেজার হিমালয়ে অবস্থিত। ঠিক আছে, তাহলে মনে রাখবে হিল স্টেশন কি কি দেখা যাচ্ছে, এগুলো পরীক্ষাতে দেয় কিন্তু। হিল স্টেশন কি না, হিল স্টেশন হচ্ছে কি সিমলা, সিমলা, তারপরে হচ্ছে কি নৈনিতাল, নৈনিতাল, তারপর আমাদের পশ্চিমবঙ্গে কি আছে, দার্জিলিং আছে, দার্জিলিং, ঠিক আছে, তারপরে মুসৌরি অনেক সময় বেড়াতে যায়, এগুলো সব ইয়েতে আছে, উত্তরাখণ্ডে মুসৌরি, কিছু হিমাচল প্রদেশে আছে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে গিয়ে হিল স্টেশন। যেরকম হিল স্টেশন যেরকম আছে, সেরকম কিছু ভ্যালিও আছে বিখ্যাত। কি কি ভ্যালি আছে আমাদের? এই লেজার হিমালয়, লেজার হিমালয় কিন্তু পর্যটন শিল্পে এর ভূমিকা কিন্তু বিশাল। উপত্যকা কি কি, যেমন কাশ্মীর ভ্যালি, এখন পরীক্ষাতে কোশ্চেন আসে কাশ্মীর ভ্যালি কোন রেঞ্জের মধ্যে অবস্থিত, মনে রাখবে পীর পাঞ্জাল এবং জাসকরের মধ্যে অবস্থিত। পীর পাঞ্জাল রেঞ্জ আছে এরকম জায়গাতে এবং জাসকর আছে এরকম জায়গাতে, তাহলে পীর পাঞ্জাল এবং জাসকরের মাঝে কিন্তু কাশ্মীর যে ভ্যালি, সেই কাশ্মীর ভ্যালি অবস্থিত। তাহলে উপত্যকা আছে গিয়ে কাশ্মীর ভ্যালি, ঠিক আছে। আছে কাংড়া, কাংড়া, কাংড়া ভ্যালি, এগুলো সব ফেমাস ভ্যালি। তারপরে যে কুলু উপত্যকা, কুলু ভ্যালি, এটা কুলু উপত্যকা, এগুলো সব হচ্ছে গিয়ে লেজার হিমালয়। ঠিক আছে, আবার এখানে আরো আরো একটি বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? তোমরা নিশ্চয়ই শুনেছো যে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের টার্ম, যেমন হচ্ছে কি ধরো বলা হয় সোনমার্গ, নিশ্চয়ই শুনেছো কাশ্মীরে সোনমার্গ। আর কি শুনেছো? আর শুনেছো গুলমার্গ, শুনেছো না? এখন এইগুলো কি, এই সোনমার্গ, গুলমার্গ, এগুলো কি না? মার্গ কথাটির অর্থ আমরা জানি পথ, ঠিক আছে, কিন্তু এই যে সোনমার্গ, গুলমার্গ, এখানে ব্যবহার করা হচ্ছে এই অর্থে যেগুলো হচ্ছে গিয়ে আলপীয় তৃণভূমি, মানে নাতিশীতোষ্ণ তৃণভূমি সৃষ্টি হয়েছে, সেই তৃণভূমিগুলোকে কি বলা হয়? সোনমার্গ, গুলমার্গ। দেখবে এখানে সিনেমা শুটিং হয়, বেশ ঢালু জায়গা, ঘাস আছে চারিদিকে, দেখেছো তো? এগুলো অনেক সময় সিনেমার গানে বা সিনেমাতে কিন্তু আমরা দেখতে পাই সোনমার্গ, গুলমার্গ। এগুলো তৃণভূমি ক্ষেত্র, ফিল্ড, পুরো ঘাসে ভর্তি, সবুজ ঘাসে ভর্তি, ঠিক আছে, বড় বড় মাঝে দু একটা দেবদারু গাছ, ঠিক আছে, বা পাইন গাছ, পাইন বনভূমি আমরা দেখতে পাই। এগুলোকে বলা হয় আলপীয় তৃণভূমি, যেগুলোর নাম হচ্ছে বিভিন্ন জায়গায় সোনমার্গ, কোথাও গুলমার্গ আমরা বলছি। আরো একটি ইম্পর্টেন্ট পয়েন্ট এই লেজার হিমালয় আছে, সেটি কি না, লেজার হিমালয়ের নাম বিভিন্ন জায়গাতে বিভিন্ন, ঠিক আছে। কি রকম স্যার? না, লেজার হিমালয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে, আমরা লিখো লেজার হিমালয়ের বিভিন্ন নাম, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। হিমালয়ের বিভিন্ন নাম, কি নাম? না, জম্মু অ্যান্ড কাশ্মীরে যদি আমি বলি, জম্মু অ্যান্ড কাশ্মীরে এই লেজার হিমালয়ের নাম হয়েছে পীর পাঞ্জাল, মনে রাখবে। কি? পীর পাঞ্জাল, এটা একটা গেল। হিমাচল প্রদেশে এর নাম হয়েছে কি? হিমাচল প্রদেশের নাম হয়েছে ধৌলাধর, ধৌলাধর। এটা গেল এক, এটা গেল দুই। তিন নম্বরে কি? তিন নম্বর উত্তরাখণ্ডে এই রেঞ্জটাকেই বলা হচ্ছে, উত্তরাখণ্ডে এই রেঞ্জকেই বলা হচ্ছে মুসৌরি। কি বলা হচ্ছে? মুসৌরি। চার নম্বরে কি হয়েছে? চার নম্বরে হচ্ছে নেপাল এবং উত্তরাখণ্ড। এখানে আরেকটি জিনিস আছে, উত্তরাখণ্ড এবং নেপালের মাঝে একটি ছোট্ট পর্বতের সৃষ্টি হয়ে গেছে, উত্তরাখণ্ড প্লাস আমি নেপাল লিখলাম, এটাকে বলা হয় নাগটিব্বা, নাগটিব্বা, হয়েছে। পাঁচ নম্বরে হবে অরুণাচল প্রদেশ। আবার তোমার হচ্ছে গিয়ে পাঁচ নাম্বার আছে, হ্যাঁ, পাঁচ নম্বরে অরুণাচল প্রদেশ লিখো। আর নেপালে বলা হয় তোমার এটাকে মহাভারতের লেখা বলা হচ্ছে, নেপালে মহাভারতের লেখো। এখানে শুধু যদি বলে নেপালে লেজার হিমালয় কি নামে পরিচিত, মহাভারতের লেখো। যেহেতু ওটা নেই, আচ্ছা নেই নয়, এটা লিখেই রাখো, নেপালে তোমার হচ্ছে কি নেপালে বলছে মহাভারত লেখো, এগুলো পরীক্ষাতে আসে, মহাভারত লেখো, ঠিক আছে। অরুণাচল প্রদেশে আবার এই শ্রেণীটার বিভিন্ন নাম আছে। কিরকম নাম আছে? না,
তোমার হচ্ছে কি ডাফলা, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো। তারপরে কি শুনেছো? তারপরে মিরি, নিশ্চয়ই নাম শুনেছো। তারপরে কি আবহর বা অবহর, আবহর। তারপরে কি, তারপরে মিসমি। মিসমি মানে এখানে মিসমি নয়, হ্যাঁ MISSME নয় কিন্তু, মিসমি ওখানে স্থানীয় নাম আর কি। তাহলে দেখো এইগুলো গেল কিন্তু আমার যে লেজার হিমালয় এবং হিমাচল হিমালয়। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু অনেক কিছু জিনিস বলছি না, মানে গিরিপথ কোনটার মধ্যে কি আছে, কোন গিরিপথটা আছে, এটা যখন গিরিপথের পার্টিকুলার আলাদা ক্লাস হবে আমি কিন্তু তখন এগুলো বলে দেবো যে কোন গিরিপথ কোন রেঞ্জে আছে, কোথায় আছে। ঠিক আছে, ওখানের লোকাল ইয়ে থেকেই নামটা নেওয়া হয়েছে। তাহলে অরুণাচল প্রদেশে কি বলছে, ডাফলা, মিরি, অভোর, মিশমি। তাহলে এই যে লেজার হিমালয়ের বিভিন্ন নাম, এগুলো কিন্তু ম্যাচ দা লিস্ট দেয় পরীক্ষাতে, যে ম্যাচ করো। ঠিক আছে, লেজার হিমালয়ের বিভিন্ন জায়গার বিভিন্ন নাম, এগুলো ম্যাচ করো। এটা গেল লেজার হিমালয়। এরপরে আমরা আসবো সর্বশেষ যে তোমার রেঞ্জটা আছে, যেটাকে আউটার হিমালয়, যেটা বহি হিমালয় বলা হয়। দেখো বহি হিমালয়টা আমরা অনেক সময় পড়েছি, যে বহি হিমালয় এই হিমালয়ে যে সমস্ত নদীগুলো প্রবাহিত হয়েছে, সেই নদীগুলো দ্বারা নুড়ি কাকর বালি নিয়ে আসার ফলে তোমার আহ যে শিবালিক, সেই শিবালিক বা ছোট পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ি অঞ্চল সৃষ্টি হয়েছে। এটা ঠিক, এটা যেভাবে যেরকম ভাবে ঠিক, সেরকম ভাবে যে প্রেসার এসছে, সেই প্রেসারের কারণেও কিন্তু কিছুটা উত্থান হয়েছে, উত্থান হয়েছে এবং ডিপোজিশন হয়েছে। তাহলে আমরা বলতে পারি এখানে উত্থান এবং ডিপোজিশনের ফলে এই যে শিবালিক যে রেঞ্জ, সেই শিবালিক রেঞ্জের কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে আমরা এখানে বলি যে শিবালিক শ্রেণী, শিবালিক শ্রেণী বা হচ্ছে কি এটাকে বলা হয় বহি হিমালয়। এর কখন সৃষ্টি হয়েছে না, এটি হয়েছে প্লায়োসিনের সময়, প্লায়োসিন যুগের সৃষ্টি, প্লায়োসিন যুগে এই যে বহি হিমালয় এর সৃষ্টি হয়েছে। না এর উচ্চতা কত আমরা জানি, যে এর উচ্চতা হচ্ছে 600 থেকে 1500 মিটার, 600 থেকে 1500 মিটার হয়েছে। প্রস্থ কি আছে, প্রস্থ এভারেজ অনেন এভারেজ হচ্ছে কি তোমার যেমন যদি হিমাচল প্রদেশের প্রস্থ হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন, হিমাচল প্রদেশের প্রস্থ হচ্ছে তোমার 50 কিলোমিটার। আবার হচ্ছে অরুণাচল প্রদেশে কত, অরুণাচল প্রদেশে এর প্রস্থ হচ্ছে 15 কিলোমিটার। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 3 নাম্বারে কি লিখবে, নুড়ি কাকর বালি দ্বারা গঠিত। আর দেখো এখানে প্রধান একটি বৈশিষ্ট্য আছে, যে শিবালিকের উত্তর ঢাল কম। এখন তোমরা জানো যে শিবালিকের উত্তর ঢাল কম, কিন্তু কেন এটা জানো কি? কেউ যদি জানো লিখতে পারো, আমি বলে দিচ্ছি। দেখো শিবালিকের উত্তর ঢাল কম মানে মৃদু, এবং দক্ষিণ ঢাল খাড়া। উত্তর ঢাল যেহেতু কম, ওই জন্য কি হয়েছে, ওই জন্য ওই যে ঢাল কম কিছু উপত্যকা সৃষ্টি হয়েছে, যেগুলিকে দুন বলা হয়। এ দেরাদুন পড়নি তোমরা পরীক্ষাতে? দেরাদুন, দেরাদুন কি, তাহলে আমরা যদি বলি দেরাদুন একটা শিবালিকের অংশ, শিবালিকের উত্তর ঢাল, দুন মানে হচ্ছে উপত্যকা বা ভ্যালি। ঠিক আছে, এখন এই যে এখানে জানতে হবে যে শিবালিকের উত্তরের দিকে ঢাল, সেই ঢালটা কম হলো কেন দক্ষিণ দিকের ঢালের তুলনায়। এখন এর উত্তর লুকিয়ে আছে, এর উত্তর লুকিয়ে আছে হিমালয়ের যে উৎপত্তি হয়েছে, হিমালয়ের উৎপত্তির মধ্যেই কিন্তু লুকিয়ে আছে। তাহলে দেখো, আচ্ছা ডুয়ার্স তরাই এগুলো আমরা পরে আসবো, যখন সময় পড়বো তখন আসবো, ঠিক আছে। হিমালয়টা আরো দিন লাগবে শেষ করতে, ওর ভাগগুলো আরো রয়ে যাবে আজকের শেষ হয়ে যাওয়ার পরেও। তাহলে আমরা যদি দেখি, এখানে যদি আমরা যে কেন আমরা খোঁজার চেষ্টা করছি যে শিবালিকের উত্তরের দিকে যে ঢাল, সেই উত্তরের দিকে ঢাল কম কেন। এখন আমরা যদি ছবি আঁকি, এটা গ্রেটার হিমালয়, এটা তোমার হচ্ছে কি হিমাচল হিমালয়, আর এটা হচ্ছে গিয়ে শিবালিক হিমালয়, এইভাবে আস্তে আস্তে নেমে গেছে। এখন যখন এই যে আমরা জানি প্রকৃতির নিয়ম কি, প্রকৃতির নিয়ম হচ্ছে কোনো উঁচু জায়গা, যদি কোনো জায়গা উঁচু থাকে তাহলে কি হয়,
তাহলে সেই জায়গাটা বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ার দ্বারা ক্ষয় হয়। ঠিক আছে, প্রাকৃতিক প্রক্রিয়ার দ্বারা ক্ষয় হয় এবং সেই ক্ষয়ীভূত পদার্থগুলো প্রকৃতিরই বিভিন্ন এজেন্ট আছে, যেমন জল, বায়ু, এই সমস্ত এজেন্ট গুলো আছে, সেই এজেন্ট গুলো কি করে, সেই পদার্থগুলোকে বয়ে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে যখন আমার দুটো রেঞ্জ সৃষ্টি হয়ে গেছে, এটা গ্রেটার হিমালয়, এটা হিমাচল হিমালয়। ঠিক আছে, এইখান দিয়ে কি হয়েছে, গ্রেটার হিমালয় থেকে বিভিন্ন নদীর সৃষ্টি হয়েছে। সেই নদীগুলো কি, সেই নদীগুলো গ্রেটার হিমালয় থেকে সৃষ্টি হয়ে, যখন গ্রেটার হিমালয় থেকে সৃষ্টি হয়েছে নদীগুলো, গ্রেটার হয়ে থেকে সৃষ্টি হয়ে সেটা আস্তে আস্তে কোন দিকে বয়ে যায়, সেটি আস্তে আস্তে বয়ে যাচ্ছে তোমার আমাদের যে গ্যাংগেটিক প্লেন, সরি তখনও কিন্তু প্লেন হয়নি, সমভূমির দিকে বা ডাউন এরিয়া, ডাউন জায়গার দিকে যাচ্ছে। তাহলে নর্মালি ধরো এখান থেকে নদী বয়ে যাচ্ছে, এখান থেকে নদী বয়ে যাচ্ছে, কোন থেকে নদী বয়ে যাচ্ছে, এখান থেকে নদী বয়ে যাচ্ছে, এখান থেকে নদী বয়ে যাচ্ছে, মানে হিমাদ্রি থেকেও যাচ্ছে, হিমাচল থেকেও যাচ্ছে, আর এর কিন্তু উত্থান হচ্ছে। ঠিক আছে, এর উত্থান কিন্তু হচ্ছে। কি করে উত্থান হচ্ছে, না ডিউ টু প্রেসারের ফলে উত্থান হচ্ছে। এবং নদীগুলো কি, যে সমস্ত পদার্থগুলো নিয়ে আসছে, নুড়ি, কাকর, বালি, সেগুলো কি, সেগুলো শিবালিকের উত্থান তো একদিনে হয়নি, ধাপে 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 বা সময় ধরে শিবালিকের উত্থান হয়েছে, বা পদার্থগুলো জমা হয়ে এখানে সৃষ্টি হয়েছে। এবারে ধরো বিভিন্ন পদার্থ বিভিন্ন নদী বয়ে নিয়ে আসছে, নদী বয়ে নিয়ে এসে কি করছে, এখানে একটু ধাক্কা পাচ্ছে, যেহেতু উঁচু জায়গা এখানে জমা করে দিচ্ছে। জমা করতে 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 কি হচ্ছে, একসময় নদীগুলোর কন্ডিশন এমন ছিল যে এই যে উচ্চ হিমালয় বলো বা তোমার সরি এটা হিমাদ্রি, হিমাচল বলো, এই সমস্ত জায়গার থেকে যে সমস্ত নদীগুলো সৃষ্টি হয়েছিল বা হচ্ছিল, সেই সমস্ত নদীগুলো যখন নুড়ি, কাকর, বালি নিয়ে আসছিল, তখন এই যে শিবালিকের উচ্চতাও আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকছিল। কেন, কারণ নুড়ি, কাকর, বালি নিয়ে আসছে, তার সাথে উচ্চতা বাড়ছে, তার সাথে প্রেসার আছে। এইবারে কি হচ্ছিল, এইবারে এই সমস্ত নুড়ি, কাকর, বালিগুলো এখানে জমা হচ্ছিল, এখানে একটা অবনমিত জায়গার মতো হয়ে গেছিল, ফাঁকা জায়গার মতো হয়ে গেছিল। এই অবনমিত জায়গাটাতে কি হচ্ছিল, বিভিন্ন নুড়ি, কাকর, বালি এগুলো আস্তে 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 এইভাবে জমা হচ্ছিল। এগুলো এগুলো তো শুধু জমা হবে না, সে জায়গায় কি হবে, সে জায়গায় জলেও জমা হতে থাকবে। এই যে জল এখান দিয়ে অনবরত জমা হতে থাকবে। এইবারে কি হবে, জল অনবরত জমা হতে থাকবে, তার ফলে কি হবে, এই যে ঢাল, এই ঢালটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, কারণ এখানে ডিপোজিশন করছে, তার সাথে জল যে নিয়ে আসছে, জল যে এখানে এসে জমা হচ্ছে, সেই জলও কিন্তু এই যে ঢাল, এই ঢালকে কিন্তু কেটে যাচ্ছে, ক্ষয় করবে। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে এই জল এখানে থাকবে না আটকে, ও তো বেরিয়ে যেতে চাইবে। ঠিক আছে, অনবরত জল নিয়ে আসছে, অনবরত জল নিয়ে আসছে, এখানে ডিপোজিশন হচ্ছে, এবং এখানে জল এমন একটা সময় আসবে যে শিবালিককে কেটে এই নদীগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে, শিবালিককে কেটে নদীগুলো বেরিয়ে যাবে। তাহলে আমরা দেখছি এই যে নদীগুলো যখন বেরিয়ে যাবে কেটে, ঠিক আছে, এখানের যে ঢালটা, সেই ঢালটা অটোমেটিক্যালি এখানে যে দ্রব্যগুলো জমা হয়েছিল, নুড়ি, কাকর, বালি, সেগুলো দ্বারা সুন্দর ভ্যালি বা উপত্যকা সৃষ্টি হবে, যেগুলোকে আমরা দুন বলি। কি বলি, দেরাদুন, ঠিক আছে, চোখাম্বা দুন। ঠিক আছে, এগুলো কিন্তু এই নদী বাহিত নুড়ি, কাকর, বালি দ্বারা কিন্তু এই যে যে দুনগুলো দেখছো, সেই দুনগুলোর কিন্তু সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই জন্যে এই শিবালিকের যে তোমার উত্তর দিকের ঢালটা হচ্ছে গিয়ে তোমার কম ঢাল, এবং দক্ষিণ দিকের ঢালটা যেহেতু স্লোপ বেশি আছে, নদীগুলো ওই যে তোমার দ্রুত প্রবাহিত হয়ে তার নিজস্ব গন্তব্যের দিকে চলে গেছে। ঠিক আছে, এগুলো গেল দেখো হিমালয়ের, আমরা যে ট্রান্স হিমালয় পড়লাম, এবং যে হচ্ছে গিয়ে তোমার মেইন হিমালয় পড়লাম, সেই মেইন হিমালয়ের ভাগ। ঠিক আছে, পরের দিন আমরা হিমালয়ের যে শ্রেণী বিভাগ আছে, জিওগ্রাফিক্যাল, রিজিনাল এবং জিওলজিক্যাল, সেই ভাগটা আমরা পরের দিন আলোচনা করব। ঠিক আছে।